হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারে যে প্রথম অংশ আছে আমাদের সেটা হচ্ছে পরমাণু গঠন। এটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে গুণগত রসায়নে পড়ে আসছি, তাহলে সে ওই পড়াগুলো কিন্তু আমি এখানে পড়াবো না। গুণগত রসায়নে যা পড়াই নেই তারপর থেকে হচ্ছে আমরা এখানে স্টার্ট করবো, কেমন? তাহলে চলো আমরা প্রথমে যে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের গঠন। আমরা সবাই জানি পরমাণুর ভিতরে কে থাকে, নিউক্লিয়াস থাকে কেন্দ্রের মধ্যে। নিউক্লিয়াসের আবিষ্কারককে রাদারফোর্ড, গাইগার ও মার্সডেন 1911 সালে আবিষ্কার করছে। প্রোটনের আবিষ্কারককে রাদারফোর্ড 1919 সালে। নিউট্রনের আবিষ্কার হচ্ছে চ্যাডউইক 1932 সালে। ইলেকট্রন আবিষ্কার হচ্ছে জেজে থমসন 1897 সালে। এই জিনিসটা হচ্ছে যারা ভার্সিটিতে এক্সাম দেবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কেমন? ওকে, এরপর বলছে নিউক্লিয়ন জিনিসটা কি। নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। তার মানে নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং থাকে নিউট্রন। তাহলে নিউক্লিয়ন বলতে আমরা কোন কোন কণাগুলোকে বুঝে থাকি? নর্মালি নিউট্রন এবং প্রোটনকে বুঝে থাকি। ভর সংখ্যা আছে একটা, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি। বেসিক্যালি পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা কি বলে থাকি? ভর সংখ্যা বলে থাকি। তাহলে ভর সংখ্যা জিনিসটা কি? কতগুলো প্রোটন আছে এবং কতগুলো নিউট্রন আছে তাহলে যে সমষ্টিটা তাকে আমরা বলি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা একে আমরা লিখে থাকি প্রোটন সংখ্যা এ নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা নাম্বার অফ নিউট্রন। নিউক্লিয়াসের ভরটা আমরা কীভাবে হিসাব করতে পারি? নিউক্লিয়নের টোটাল ভর, কারণ নিউক্লিয়াসের ভিতরে যে কণাগুলো থাকে তাকে আমরা নিউক্লিয়ন বলি। আর নিউক্লিয়ন বলতে আমরা কোন কোন কণাগুলোকে প্রধানত বুঝে থাকি? প্রোটন এবং নিউট্রনকে। তাহলে নিউক্লিয়াসের ভর হবে, যেহেতু নিউক্লিয়াসটা প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, নর্মালি আরও কণা থাকে সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে নিউক্লিয়াসের ভরটা আমরা বলতে পারি এখানে টোটাল প্রোটনের ভর প্লাস টোটাল নিউট্রনের ভর। এখন একটা প্রোটনের ভর হচ্ছে এমপি আর নাম্বার অফ প্রোটন হচ্ছে বড় হাতের এনপি। তাহলে এনপি ইন্টু এমপি আমরা গুণ করে দিলে তাহলে টোটাল প্রোটনের ভর পেয়ে যাবো। একটা নিউট্রনের ভর হচ্ছে এমএন আর নাম্বার অফ নিউট্রন হচ্ছে এনএন। তাহলে আমরা এখানে নাম্বার অফ নিউট্রন ইন্টু একটা নিউট্রনের ভর দিয়ে গুণ করলে টোটাল নিউট্রনের ভর আমার কাছে চলে আসবে। হোপফুলি জিনিসটা আমরা সব এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই আসো। নেক্সটে আমরা এখানে বলা হয়েছে দেখো একটি প্রোটনের ভর হচ্ছে এমপি ইজ ইকুয়াল টু 1.673 ইন্টু 10⁻27 কেজি। এটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। তাহলে এনপি সংখ্যক বা টোটাল প্রোটনের ভর কত হবে? তাহলে এনপি ইন্টু এমপি হবে। সেমভাবে এখানে নিউট্রনেরটাও তোমাকে দেখানো হয়েছে। নিউক্লিয়নটা বেসিক্যালি প্রোটন, নিউট্রন এবং আদার্স পার্টিকেল নিয়ে তৈরি, যেমন কোয়ার্ক থাকে, তো ওই পার্টিকেলগুলো আমরা অগ্রাহ্য করতে পারি। তাহলে নিউক্লিয়াসের ভর কত হবে? তাহলে টোটাল নিউক্লিয়নের ভর, এই যে আমরা যেটা দেখলাম এখানে তোমার হচ্ছে যে তাহলে এই যে এনপি ইন্টু এমপি প্লাস এমএন ইন্টু এনএন। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ভর সংখ্যা ইন্টু নিউক্লিয়নের গড় ভর। মানে এখানে তো আলাদা আলাদা হিসাব করা হয়েছে প্রোটন এবং নিউট্রনের। তুমি যদি খেয়াল করে দেখো প্রোটনের ভরটা হচ্ছে তোমার কত? 1.673 আর নিউট্রনেরটা তো তোমার হচ্ছে 1.675। তো খুব একটা ডিফারেন্স নাই। আমরা যেটা করতে পারি তাহলে যে আমরা এখানে এদের একটা গড়ভর নিব, এই দুটাকে আমি একটা গড় করে একটা গড়ভর নিলাম আর টোটাল ভর সংখ্যা দিয়ে আমি গুণ করে দিব। টোটাল ভর সংখ্যা বলতে আমরা কী বুঝি? ওই যে প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা। তাহলে নিউক্লিয়াসের ভরের জন্য আমরা দুটো সূত্র মনে রাখতে পারি। একটা হচ্ছে একদম বেসিক সূত্রটা টোটাল প্রোটনের ভর প্লাস টোটাল নিউট্রনের ভর, অথবা আমরা এটাও মনে রাখতে পারি যে নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু ভর সংখ্যা ইন্টু নিউক্লিয়নের গড় ভর হয়ে থাকে, কেমন? আর নিউক্লিয়নের গড় ভর আমরা কীভাবে বের করি? ওই যে টোটাল ভরটাকে আমরা কী করি বলো তো? এখানে এ দিয়ে ভাগ করে দিই। তাহলে কেমন? তাহলে এখানে নিউক্লিয়নের গড় ভর যেটাকে আমরা এম লিখছি এখানে, তাহলে এম ইকুয়াল টু হবে নিউক্লিয়নের টোটাল ভর ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে নিউক্লিয়নের টোটাল ভর তাহলে কত হবে? এই যে এ ইন্টু এম হবে। এই যে এখান থেকে আসলে সূত্রটা প্রমাণ করা যায় আর কি, কেমন? আচ্ছা, তো আমাদের এত কিছু মাথায় রাখা লাগবে না। আমাদের যেটা মাথায় রাখা লাগবে, নিউক্লিয়াসের ভর ইকুয়াল টু কত হয়? টোটাল প্রোটনের ভর প্লাস টোটাল নিউট্রনের ভর হয়, অথবা আমি এভাবে লিখতে পারি যে ভর সংখ্যা ইন্টু নিউক্লিয়নের গড় ভর, কেমন? হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আমাদের প্রমাণগুলো মনে রাখা লাগবে না। তো আমরা নেক্সটে যাই আসো। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ রেঞ্জ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নর্মালি 10⁻14 মিটার থেকে 10⁻15 মিটার হয়ে থাকে, আর পরমাণু ব্যাসার্ধ হয়ে থাকে 10⁻10 মিটার। এই দুটোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেমন? একটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হয়ে থাকে? 10⁻14 থেকে 10⁻15 মিটার, আর পরমাণু ব্যাসার্ধ হয়ে থাকে তোমার হচ্ছে 10⁻10 মিটার হয়ে থাকে, কেমন? আচ্ছা, তো এখানের মধ্যে যদি আমরা খেয়াল করার চেষ্টা করে দেখি, এখানে দেখো, এখানে হচ্ছে আমরা একটা পরমাণু দেখানোর চেষ্টা করছি, পরমাণু নিউক্লিয়াস, যেখানে নিউট্রন আছে, যেখানে প্রোটন আছে। তো এখানে দেখো, এখানে কিন্তু A1 যেটা, এটা কত হবে? তাহলে N প্লাস পি হবে, কারণ A1 মানে কি? ওই যে এটার নিউক্লিয়ন সংখ্যা। তাহলে এখানে হবে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটনের সংখ্যা। ফিগার থেকে দেখতে পাচ্ছি আমরা নিউট্রন আছে কয়টা? এখানে 1 2 3 4 5টা, প্রোটন আছে 1 2 3টা। তাহলে এখানে A1 হবে 8টা। তাহলে এদের কিন্তু 8টা থাকার জন্য জায়গা কিন্তু কম লাগে। তাহলে যে এখানে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ হবে সেটা কিন্তু কম হবে। তাহলে এখানে যদি নিউক্লিয়নের সংখ্যা যদি কম হয় তাহলে কিন্তু ব্যাসার্ধও কিন্তু কম হয়। অন্যদিকে দেখো, এখানে কিন্তু নিউট্রন সংখ্যা অনেক বেশি, প্রোটন সংখ্যা অনেক বেশি। তাহলে এখানে কিন্তু এদেরকে রাখার জন্য কিন্তু জায়গাটা অনেক বেশি লাগবে, তাই নিউক্লিয়াসের কিন্তু ব্যাসার্ধ অনেক বড় হয়। তাহলে এরিয়াটা যদি, মানে এখানে যদি তোমার হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে রেডিয়াসটা কিন্তু এখানে বেড়ে যাবে। এটা এখানে লেখা হয়েছে, যদি আমাদের যদি নিউক্লিয়ন সংখ্যা বাড়ে তাহলে আমাদের রেডিয়াসটা বাড়ে, আর নিউক্লিয়ন সংখ্যা কমলে রেডিয়াসটা কমে।
রেডিয়াস এবং নিউক্লিয়ন সংখ্যাটি কীরকম পরস্পর সমানুপাতিক, তবে এদের মধ্যে সম্পর্ক আছে একটা, আর ইজ প্রপোর্শনাল টু নিউক্লিয়ন সংখ্যা ইন্টু 1⁻³ কেমন, মানে এখানে ঘনমূলের সমানুপাতিক আর কি। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধগুলি কত হবে, সমানুপাতিক চিহ্ন ঘটাইতে গেলে আমার একটা কনস্ট্যান্ট আনা লাগবে, যেটাকে আমরা R0 বলে থাকি। R0 ইন্টু কত বলতে এখানে a⁻1/3। R0 একটা ভ্যালু আছে 1.2 × 10⁻15 মিটার। তাহলে এখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং এর ভর সংখ্যার ঘনমূলের সমানুপাতিক হয় কেমন। তাহলে এখান থেকে আমাদের সূত্র মনে রাখতে হচ্ছে, আমাদের এটা মনে রাখতে হবে। সেটা কোনটা, এই যে রেডিয়াস নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু R0 ইন্টু কিউবিক রুট অফ a। R0 এর ভ্যালু হচ্ছে 1.2 × 10⁻15 মিটার হয়, আর 10⁻15 মিটারকে আমি কি বলতে পারি, ফেমটোমিটার বলতে পারি। তাহলে R0কে আমরা অনেক সময় 1.2 ফেমটোমিটারও বলে থাকি। নিউক্লিয়াসের ঘনত্ব, যে কোনো কিছু ঘনত্ব আমরা কীভাবে করতে পারি, টোটাল ভর ডিভাইডেড বাই হচ্ছে যে আয়তন কেমন। আর এখানে টোটাল ভর হচ্ছে বড় হাতের M, আর আয়তন কত হবে এখানে, এটা হচ্ছে যদি রেডিয়াস R ধরে নিই তাহলে 4/3 πr³ হবে কেমন। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই আসো আমরা এখানে। নেক্সট হচ্ছে একটা আমাকে ম্যাথ দেওয়া আছে একটা, চলো আমরা এই ম্যাথটা করি। এখানে দেখো আমাকে বলছে কি, এখানে আমাকে বলা হচ্ছে তোমার হচ্ছে যে 1327 অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও ঘনত্ব নির্ণয় করো। R0 তোমাকে দেওয়া আছে, MP তোমাকে দেওয়া আছে, এবং তোমার এখানে MN তোমার কাছে দেওয়া আছে। এখন দেখো আমার কাছে, আমি যদি সলিউশন করতে চাই, এখানে সলিউশন করে দিয়ে আসো তোমাকে এটা সলিউশন। তাহলে খেয়াল করে দেখো আমার কাছে এখানে এটা কত, 1327 অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো এটার আমাকে হচ্ছে যে প্রোটন সংখ্যা কত হবে বলো তো, প্রোটন সংখ্যা হবে 13টা। নিউটন সংখ্যা কটা হবে এখানে, 27 থেকে 13 বাদ দাও, তাহলে থাকবে তোমার হচ্ছে 14টা এখানে নিউটন সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কিন্তু এখানে এই প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এখানে R ইকুয়াল টু কত হয়, আচ্ছা এখানে কত হবে তাহলে বলো তো, কিন্তু হবে তোমার হচ্ছে এখানে 27 কেমন, এখানে যেটা থাকে সেটা কিন্তু হয়ে থাকে। আচ্ছা তাহলে R এর সূত্রকে আমরা কি জানি, R ইকুয়াল টু R0 ইন্টু কিউবিক রুট অফ a হয়ে থাকে। তাহলে এখানে R0 আমার জানা থাকে, এখানে আর জানা আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে বসে, তাহলে R বের করতে বসে। R0 হচ্ছে কত, 1.2 ইন্টু 10⁻15 হয়ে থাকে। আর হচ্ছে কিউবিক রুট, এখানে তাহলে কত হবে, গুণ ইন্টু কিউবিক রুট অফ 27। তাহলে আমি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আসবে হচ্ছে আমার কাছে এটা 3.6 ইন্টু 10⁻15 মিটার আসছে। তাহলে এটা আমার কাছে কি চলে আসছে বলো তো, এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের ব্যাসার্ধ চলে আসছে কেমন। আমি বক্স করে দিচ্ছি, এখানে বক্স করে দিলাম, সেটা হচ্ছে আমার কাছে কি বলতে এখানে আনসার। হোপফুলি আমরা করে জিনিস সব এখানে আমরা বুঝতে পারছি। এরপরে রো ইকুয়াল টু কত হয়ে থাকে, রো ইকুয়াল হচ্ছে M/V হয়ে থাকে। এখানে M মানে টোটাল ভরটা আমরা কীভাবে হিসাব করে থাকি, আমি হিসাব করে থাকি তোমার হচ্ছে নাম্বার অফ প্রোটন ইন্টু একটা প্রোটনের ভর প্লাস নাম্বার অফ নিউট্রন ইন্টু একটা নিউট্রনের ভর। তারপরে তোমার হচ্ছে এখানে কত হবে বলো তো, এখানে ডিভাইডেড হচ্ছে আয়তন কত হবে, 4/3 πr³ হবে। যাই দেখো নাম্বার অফ প্রোটন কত আছে, 13টা আছে, আর একটা প্রোটনের ভর কত এখানে 1.66 ইন্টু 10⁻27 kg প্লাস নাম্বার অফ নিউট্রন আছে এখানে 14টা, আর এখানে একটা নিউট্রনের ভর হচ্ছে যে 1.6866 ইন্টু 10⁻27 kg, ঠিক আছে। তারপরে তোমার এখানে কত হবে, ডিভাইডেড বাই এখানে হবে 4/3, এখানে হবে 4/3, তারপরে তোমার হচ্ছে পাই বা R³ হবে। তার এখানে R³ কত, 3.6 ইন্টু 10⁻15 এটা কিউব হবে। যদি ক্যালকুলেশন করে তাহলে তোমার রো চলে আসবে, রো আসবে এখানে 2.312 ইন্টু 10⁻17 kg/m³। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, হোপফুলি জিনিসটা আমরা সবাই আমরা বুঝতে পারছি। তাহলে তো আমরা নেক্সটে চলে যাই আসো। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করবো তেজস্ক্রিয়তা নিয়ে। তো তেজস্ক্রিয়তা নিয়ে প্রথমে আমরা মনে রাখবো, সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করছেন কে বলতো, বিজ্ঞানী হেনরি ব্যাকরেল 1896 সালে। এখানে ওনার ছবি দেখানো আছে। তো এখানে বিজ্ঞানী হেনরি ব্যাকরেল 1896 সালে ইউরেনিয়াম থেকে প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করছেন। আর এখানে দুজন আছে, একজনের নাম হচ্ছে মাদাম কুরি, একজনের নাম হচ্ছে পিয়েরে কুরি কেমন। আচ্ছা ওনারা আবার এটা এই সেম জিনিসটা থোরিয়াম থেকে দেখতে পাইছেন। হেনরি ব্যাকরেল কিন্তু তেজস্ক্রিয়তা দেখতে পাইছিলেন ইউরেনিয়াম থেকে, আর মাদাম কুরি ও পিয়েরে কুরি তেজস্ক্রিয়তা দেখতে পাইছিলেন কোথেকে বলতো, থোরিয়াম থেকে। তো এটাই লিখছে এখানে, সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি ব্যাকরেল 1896 সালে। পরবর্তীতে থোরিয়াম থেকে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে বলতো, বিজ্ঞানী মাদাম কুরি ও পিয়েরে কুরি। তেজস্ক্রিয়তার একক কী আছে, ব্যাকরেলকে মানে আমরা সম্মান দেখে তেজস্ক্রিয়তার একটা ব্যাকরেল রাখি, আবার কুড়িদেরকে সম্মান দেখে আমরা তেজস্ক্রিয়তার একটা কুড়ি রাখি, অথবা এটাকে আমরা বলতে পারি DK/সেকেন্ড। তবে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 কুড়ি ইকুয়াল টু 3.7 × 10⁻10 DK/সেকেন্ড, অথবা 3.7 × 10⁻10 ব্যাকরেল। আর 1 ব্যাকরেল ইকুয়াল টু কত থাকে, তাহলে 1 DK/সেকেন্ড হয়ে থাকে। তাহলে এক ব্যাকরেল জিনিসটা কি, যেহেতু এক ব্যাকরেল মানে হচ্ছে যে 1 DK/সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ডিকেকে বা ভাঙনকে আমরা বলি 1 ব্যাকরেল বলি। আর 1 কুড়ি বলতে আমরা কি বুঝে থাকি, এই 1 সেকেন্ডের মধ্যে 3.7 × 10⁻10টি তেজস্ক্রিয় ভাঙনকে বা ডিকেকে আমরা বলে থাকি 1 কুড়ি বলে থাকি কেমন। আচ্ছা এরপরে যদি আমরা নেক্সটে যাই, ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা 10 ব্যাকরেল বলতে আমরা কি বুঝি জিজ্ঞেস করছে। এখানে হচ্ছে 1 ব্যাকরেল মানে হচ্ছে কত, 1 DK/সেকেন্ড, তাহলে 10 ব্যাকরেল মানে কত হবে, 10 DK/সেকেন্ড হবে। তাই ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা 10 ব্যাকরেল বলতে আমরা বুঝবো যে প্রতি সেকেন্ডে 10টি করে তেজস্ক্রিয় ভাঙন সম্পাদিত হয়।
আচ্ছা, তো এরপর আছে আমাদের তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল জিনিসটা কি? যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে আমরা তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমরা বলে থাকি। এরকম কারা কারা আছে? ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম ইত্যাদি। তেজস্ক্রিয় বৈশিষ্ট্য কী জিনিস? নর্মালি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 থেকে বেশি তারা তোমার হচ্ছে প্রাকৃতিকভাবে কী হয়? তেজস্ক্রিয় মৌল হয়ে থাকে। এটা কিন্তু সংখ্যাটা অনেক ইম্পর্টেন্ট। কত থেকে বেশি বলো তো? 83 থেকে বেশি। এটা কিন্তু অনেক সংখ্যাটা ইম্পর্টেন্ট। 83 থেকে যদি বেশি হয় তাহলে সেটা কী হবে? তেজস্ক্রিয় হবে নর্মালি। এই সকল মৌল হতে আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি নির্গত হয়। এ সকল মৌল তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে নিউক্লিয়াস পরিবর্তন করে ফেলে এবং এক মৌলতে কিন্তু অন্য মৌলে কনভার্ট হয়। মানে যখন তুমি এরা কী করে আলফা কণা যখন বের করে দিবে দেখবা যে এরা ওই মৌলটা নাই, অন্য মৌলে কনভার্ট হয়ে গেছে। কেমন? চলো নেক্সটে যাই আসো। এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে ধরো তোমার এখানে 88 226 রেডিয়াম আছে, এখান থেকে ধরো একটা আলফা কণা বের হয়ে গেছে। আলফা কণা মানে কি? 24 হিলিয়াম 2+। তাহলে এখান থেকে যখন এটা বের হয়ে যাবে তো 88 থেকে 2 বাদ দিলে তাহলে 83 থাকবে, 226 থেকে 4 বাদ দিলে এখানে 222 থাকবে। তাহলে কিন্তু রেডনে কনভার্ট হয়ে গেছে। তাহলে কিন্তু এখানে খেয়াল করে দেখো এটা কিসে ছিল? এখানে এটা ছিল কিন্তু রেডিয়ামে, বাট কিসে কনভার্ট হয়ে গেছে? এটা রেডনে কনভার্ট হয়ে গেছে। এটা এখানে লিখছে যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনসমূহ সমধর্মী চার্জযুক্ত হওয়ায় এরা পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণের বিরুদ্ধে কিন্তু একটা কাজ করে নিউক্লিয় বল। পারমাণবিক সংখ্যা বাড়তে বাড়তে যখন 83-এর উপর চলে যায় তখন বিকর্ষণ বল অধিক বেশি হয়ে যায়। ফলে এই বিকর্ষণের কারণে নিউক্লিয়াস অস্থায়ী হয়ে পড়ে এবং মৌলটি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে আমরা যদি পারমাণবিক সংখ্যা যদি 83 থেকে বেশি হয় তাহলে নিউক্লিয়াস বিকর্ষণ বলটা অনেক বেশি হয়ে যায়। কোত্থেকে বলো তো? নিউক্লিয়াস বল থেকে। ফলে অস্থায়ী নিউক্লিয়াস তৈরি হয় এবং তারা কী প্রদর্শন করে? তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে এবং তারা ভেঙে গিয়ে অন্য একটা যৌগে কনভার্ট হয়ে যাবে বা মৌলে কনভার্ট হয়ে যাবে। আর পারমাণবিক সংখ্যা যদি 83 থেকে কম বা ইকুয়াল হয় তাহলে বিকর্ষণ বলটা নিউক্লিয়াস বল থেকে ছোটো থাকে, ফলে নিউক্লিয়াস স্থায়ী থাকে, ফলে তারা কিন্তু তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না সাধারণত। তবে হ্যাঁ, তাদেরকে দিয়ে কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ তৈরি করা যায়। তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো। চলো দেখে আসো তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ। তেজস্ক্রিয় পদার্থগুলো দুই ধরনের হতে পারে, প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিক কারা? যাদের হচ্ছে তোমার 83 থেকে পারমাণবিক সংখ্যা বেশি থাকে। আর কৃত্রিম কারা? কৃত্রিম হচ্ছে আমরা এদেরকে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে উচ্চ গতিসম্পন্ন কণা দ্বারা আঘাত করে তাদেরকে আমরা তেজস্ক্রিয় মৌলে কনভার্ট করি। যদি দেখো 6 কার্বন, এটা তো 6, এটা কিন্তু তেজস্ক্রিয় না। আর চাইলে আমরা কী করতে পারি? এটার উপরে উচ্চ গতিসম্পন্ন কণা দ্বারা আঘাত করে একে আমরা তেজস্ক্রিয় মৌলে কনভার্ট করতে পারি। সেমভাবে অক্সিজেনের বেলা সত্যি সেটা। তেজস্ক্রিয়তা আমরা কোথায় ব্যবহার করে থাকি? কৃষিক্ষেত্রে বীজ সংরক্ষণ এবং কীটনাশক মুক্তকরণের মাধ্যমে অধিক ফসল ফলাতে আমরা ইউজ করে থাকি। একই গাছে বিভিন্ন বর্ণের ফুল ফোটাবার কাজে তেজস্ক্রিয়তাকে ব্যবহার করা হয়ে থাকে। তারপর যদি যাই চিকিৎসা ক্ষেত্রে তো অহরহ ব্যবহার করা হয়। ক্যান্সার, টিউমার, প্রাকৃতিক রোগ নিরাময়ে তেজস্ক্রিয়তার ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে ইউজ করা হয়। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক শিল্পের বয়স নির্ণয়ে তেজস্ক্রিয়তার ব্যবহার করা হয়। আচ্ছা, তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে চলো আমরা আলোচনা করি একটু করে। তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়: আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আলফা রশ্মি যখন বের হয়, যে কোনো রশ্মি কিন্তু ওয়েভ আকারে যায়, আর প্রত্যেকটা ওয়েভের সাথে কিন্তু একটা করে কণা সংশ্লিষ্ট থাকে। আলফা রশ্মির সাথে যে কণাটা সংশ্লিষ্ট থাকে তাকে আমরা বলি আলফা কণা, বিটা রশ্মির সাথে যে কণাটা সংশ্লিষ্ট থাকে তাকে আমরা বলি বিটা কণা, আর গামা রশ্মির সাথে যে কণাটা সংশ্লিষ্ট থাকে তাকে আমরা বলি গামা কণা। তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করছে কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড এবং ভিলার্ড। কেমন? আচ্ছা, এখানে দেখো এখানে একটা পরীক্ষা করা হয়েছিল বিজ্ঞানী মাদাম কুরিরা। তারা যেটা করছিলেন, এখানে একটা লেড ব্লক বা সীসা দিয়ে তৈরি পাত্র নিয়েছিলেন। এখানে বায়ুশূন্য অবস্থা ছিল। এখানে তারা একটা রেডিয়ামকে রেখে দিয়েছিলেন। এখানে একটা তারা ফটোগ্রাফিক প্লেট রাখছিলেন। আর ফটোগ্রাফিক প্লেট রাখার পরে এখানে একটা তারা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছিলেন। এই যে ইলেকট্রিক ফিল্ডের প্লাস এখানে ছিল, মাইনাস এখানে ছিল। তখন দেখা গেছিলো এক ধরনের রশ্মি এদিকে যাচ্ছে, এক ধরনের রশ্মি এদিকে যাচ্ছে, এক ধরনের রশ্মি এদিকে যাচ্ছে। তো খেয়াল করে দেখো, তখন এটাকে নাম দেওয়া হয়েছে আলফা রশ্মি, এটাকে নাম দেওয়া হয়েছে বিটা, এটাকে নাম দেওয়া হয়েছে গামা। এখন আলফা রশ্মিটা কোন দিকে যাচ্ছে? নেগেটিভের দিকে যাচ্ছে না? তাই নেগেটিভের দিকে কে যায়? যে পজিটিভ চার্জে চার্জিত হয়। আবার পজিটিভ দিকে কে যায়? যে নেগেটিভ চার্জে চার্জিত হয়। তখন আসলে বলা হয়েছে আলফাটা হচ্ছে যে পজিটিভ চার্জে চার্জিত, বিটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। বাট গামাটা কিন্তু কোনো দিকে যায় নাই, সে কিন্তু পার্টিকুলারলি কোনো দিকে ডিরেকশন না নিয়ে সোজাসুজি চলে গেছে। তো সেটাকে আমরা জন্য বলি এটা নিরপেক্ষ চার্জযুক্ত। তো আলফা কণার কিন্তু প্রকাশ হচ্ছে 24 হিলিয়াম 2+, আর বিটা কণাকে আমরা কীভাবে প্রকাশ করে থাকি? -10 ইলেকট্রন দিয়ে প্রকাশ করে থাকি। কেমন? হোপফুলি জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে যাই আসো। নেক্সট হচ্ছে এখানে দেখানো হয়েছে আলফা, বিটা এবং গামা রশ্মির মধ্যে তুলনা। এটা তোমরা নিজেরা একবার রিডিং করলে কিন্তু পারবা এটা। তাহলে চলো নেক্সটে যাই। তেজস্ক্রিয় ক্ষয়। কোনো তেজস্ক্রিয় বস্তুর তেজস্ক্রিয়তা সময়ে অতিবাহিত হওয়ার সাথে সাথে কিন্তু কমতে থাকে। মানে যদি একটা তেজস্ক্রিয় পদার্থকে রাখো এখানে তুমি, দেখবে সময়ের সাথে সাথে এটা কিন্তু কী হবে? তেজস্ক্রিয় রশ্মি নির্গত করতে থাকবে। আর যখনই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে তার কিন্তু তেজস্ক্রিয় ক্ষয় হবে, কারণ তার তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার সাথে সাথে কিন্তু তার থেকে আলফা কণা, বিটা কণা, গামা কণা এগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। এটাকেই কী বলা হয়েছে? তেজস্ক্রিয় ক্ষয় বলা হয়েছে। তো তেজস্ক্রিয় ক্ষয় যে আছে, তেজস্ক্রিয় ক্ষয়ের টোটাল 3টা সূত্র আছে। কেমন? একটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের স্মরণ সূত্র। তো স্মরণ সূত্র যেটা আছে সেটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: আলফা বিঘটনের সূত্র, বিটা বিঘটনের সূত্র। তো
তো তেজস্ক্রিয় ক্ষয়ের যে স্মরণ সূত্র সেটা হচ্ছে আলফা বিঘটনের সূত্র মানে কি, যদি একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণা যদি বের হয়ে যায়, এখানে লিখছে দেখো কোনো তেজস্ক্রিয় মৌল হতে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন মৌল সৃষ্টি হবে তার পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে এবং ভর সংখ্যা 4 কমে যাবে। এটা থেকে যদি আলফা কণা বের হয়ে যায় তাহলে কী হবে, যখন আলফা কণা থেকে 88 থেকে 2 বাদ দিবে তাহলে 86 হয়ে যাবে, 226 থেকে 4 বাদ দিবে তাহলে 222 হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে, এটাকে আমরা বলছি আলফা বিঘটনের সূত্র। আর সেমভাবে বিটা বিঘটনের সূত্র কোনটা, এটা আলফা বিঘটনের সূত্র দেখানো হয়েছে। যদি ধরো এখানে একটা এম মৌল থাকে, তার যদি একটা এক্স থাকে একটা ওয়াই থাকে, আলফা কণা যদি বের হয়ে যায় তাহলে এক্স থেকে 2 বাদ যাবে, কারণ আলফা কণা এখানে একটা 2 থাকে, আর ওয়াই থেকে 4 বাদ যাবে। কেমন? আচ্ছা, আর বিটা বিঘটন মানে কি, যদি এটা বিটা বের হয়ে যায় তখন বিটা মানে কি বলো, এখানে বিটা মানে হচ্ছে -10, তো 90 থেকে যখন একটা -1 করবা তাহলে কিন্তু +1 হয়ে যাবে, তাহলে এটা 91 হয়ে যাবে, বাট এখানে 0 আছে তাহলে 234 থাকবে। তার মানে যখন বিটা বিঘটন ঘটে তখন কিন্তু কী হয় বলতো, যে নতুন মৌলটা সৃষ্টি হয় তার পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বেড়ে যায়, 90 থেকে 91 হয়ে যায়, কিন্তু ভর সংখ্যাটা অপরিবর্তিত থাকে, 234 আছে। এটা এখানে দেখানো হয়েছে যে যখন ধর একটা মৌল নিছি এ, তারপরে তেজস্ক্রিয় মৌল ধর এটা এক্স ওয়াই আছে, এখান থেকে বিটা কণা বের হয়ে গেছে, তার এখানে কিন্তু পারমাণবিক সংখ্যাটা 1 বেড়ে যাবে, বাট ওয়াইটা কিন্তু অপরিবর্তিত থাকবে। আর গামা কণার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ গামা কণা নিরপেক্ষ। তার জন্য 90-34 থোরিয়াম থেকে যদি গামা রশ্মি বের হয়ে যায়, 234 থোরিয়ামই থেকে যায়। কেমন? আরেকটা আছে তেজস্ক্রিয় ক্ষয়ের সংরক্ষণ সূত্র, সেটা বলতে কি বোঝায়, যে পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র, তারপর হচ্ছে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র। এটা বলতে কি বোঝায়, পারমাণবিক সংখ্যার যে সংরক্ষণ সূত্র এটা বলতে বোঝায় যে তেজস্ক্রিয় বিঘটনের পূর্বের মোট পারমাণবিক সংখ্যা তেজস্ক্রিয় বিঘটনের পরের তার পারমাণবিক সংখ্যার সমান হবে। মানে দেখো এখানে তুমি যদি এই 5টার মধ্যে যদি হিসাব করো, পারমাণবিক সংখ্যা কত আছে, 90 -1 হলে 91 আছে, এই পাশে কিন্তু 91 আছে, এখানে 234, এখানে 234। এখানে এটাই বলতেছে যে বিঘটনের পূর্বে যে পারমাণবিক সংখ্যা থাকে মোট, পরেও সেম মোট পারমাণবিক সংখ্যা থাকে, আর ভর সংখ্যার ক্ষেত্রেও সেম, বিঘটনের পূর্বে যে মোট ভর সংখ্যা থাকে বিঘটনের পরেও কিন্তু সেম মোট ভর সংখ্যাই থাকে। এটাকে উদাহরণ দিয়ে এখানে দেখানো হচ্ছে, এখানে আমরা দেখাবো, সমস্যা নেই। দেখো তেজস্ক্রিয় ক্ষয়ের তাহলে আমরা 3টা সূত্র পাইলাম। স্মরণ সূত্র মানে এটার 2টা পার্ট হতে পারে, আলফা বিঘটন সূত্র, বিটা বিঘটন সূত্র। আলফা কণা বের হলে এ থেকে 2 বাদ যাবে, বি থেকে 4 বাদ যাবে। বিটা কণা বের হলে এর সাথে 1 যোগ হবে, বি অপরিবর্তিত থাকবে। আবার পারমাণবিক সংখ্যা সংরক্ষণ সূত্র, এটা মানে কি, বিক্রিয়কের টোটাল পারমাণবিক সংখ্যা ইকুয়াল উৎপাদের টোটাল পারমাণবিক সংখ্যা। এটা দিয়ে আমরা ম্যাথও করবো। ভর সংখ্যা সংরক্ষণ সূত্র মানে কি, বিক্রিয়কের টোটাল ভর সংখ্যা ইকুয়াল উৎপাদের টোটাল ভর সংখ্যা হয়ে থাকে। আর এটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের অবক্ষয় সূত্র, এটা আমরা এখন দেখবো। আসা কেমন? তো এখানে আমরা চলে কিছু ম্যাথ করে ফেলি আগে এখানে। তো আমাদের এখানে আমাকে বলছে কি, শূন্য স্থান পূরণ করো। তার মানে এখানে আমাকে দেখো কী দেওয়া আছে, আমি যদি তোমাকে দেখাই, এটা আমরা সলিউশন করতে চাই আমরা। এখানে দেওয়া আছে আমার কাছে 2,4 হিলিয়াম প্লাস 7,14 নাইট্রোজেন। এখান থেকে বলছে 8,17 অক্সিজেন পাবা। কি এখানে তৈরি হবে জিজ্ঞেস করছে। দেখো এখানে 2 আর 7 আছে, তাহলে টোটাল এখানে পারমাণবিক সংখ্যা তো 9, তাহলে এটা তো পারমাণবিক সংখ্যা সংরক্ষণ থাকে, এটা 8, তাহলে এখানে কত হইতে হবে, এখানে একটা 1 হইতে হবে। আবার এখানে দেখো কত আছে, 4 আর 14 যোগ করলে হচ্ছে যে 18 হয়, এখানে 17 আছে, তাহলে এখানে কত হইতে হবে, এখানে 1 হইতে হবে। তো 1 এটা কী হয়ে থাকে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনটা হচ্ছে তোমার এখানে আনসার। এখানে কেমন, এটা হচ্ছে তোমার কাছে কী বলতো, এখানে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ওকে, তো এরপরে দেখানো হয়েছে বলছে এখানে নিচের বিক্রিয়া করে সম্পাদন করো। তাহলে দেখো এখানে এটা সিম্পল, এটা এই যে 2 সাথে তোমার হচ্ছে 9, এখানে হচ্ছে 8, তাহলে এখানে যে থাকবে তার কত হবে, এখানে নিচে হবে এখানে 1, 14 4 8 18 17 আছে, এখানে হবে 1, তাহলে এটা হবে হাইড্রোজেন। এখানে কী হবে বলো তো, এটা খেয়াল করে দেখো, এখানে আছে 92, এখানে আছে 0, তাহলে টোটাল হবে 92, এখানে আছে 56, এখানে আছে 0, তাহলে এখানে কত হইতে হবে বলো তো, এখানে তোমার যেটা করতে হবে, তাহলে এখানে এটাকে যদি x ধরে নাও, তাহলে আমি লিখতে পারি এখানে দেখো তোমার কত, এখানে আমরা লিখতে পারি 92 + 0 ইকুয়াল টু কত হইতে হবে, x + 56 + 0, তাহলে এখানে হইতে হবে কত, দেখো x এগুলো হইতে হবে তোমার কাছে এখানে 36, তাহলে এখানে x এগুলো কত হবে 36 হবে। আর 36 কার হয়ে থাকে, ক্রিপ্টনের হয়ে থাকে। আর উপরে কত হইতে হবে দেখো, 235 প্লাস এখানে 1 আছে, এই দেখো 235 + 1 আছে ইকুয়াল টু হইতে হবে, এখানে ধরো এটা y হবে প্লাস 141 আছে, আর এখানে আছে কত 3 × 1 আছে, তাহলে 3 আছে, তাহলে এখানে আমাদের y কত আসবে, y আসবে 92, তাহলে এটা হবে 92। Fe এখানে 3টা প্লাস আছে, এখানে Fe প্লাস আছে, তার মানে কি হয়েছে, 3টার অভাব ছিল, 1টার অভাব আছে, তার মানে 2টা ইলেকট্রন এখানে গ্রহণ করছে, তাহলে এটা কত হবে, এখানে হবে বসাবে এখানে 2টা ইলেকট্রন। L প্লাস থেকে L2 প্লাস হয়ে গেছে, তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এখানে হবে একটা ইলেকট্রন। আর এখানে দেখো 244 এখানে আছে, বাট 93 থেকে এখানে 94 হয়ে গেছে, তাহলে অবশ্যই বিটা কণা হবে। এটা কী হবে, এটা হবে তোমার হচ্ছে যে বিটা রে হবে। আর এখানে একটা মাইনাস দেখাইতে হবে, মানে এখান থেকে বিটা রশ্মি বের হয়ে গেছে।
তাই এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সট আমাকে বলছে নিচের সমীকরণগুলো পূরণ করো। তো চলো আমরা পূরণ করার চেষ্টা করি। আসো এখানে একটা সলিউশন করলাম আমরা এখানে। চলো 1 নম্বরটা করি। আসে আগে 1 আর এখানে দেওয়া আছে 8 16 অক্সিজেন প্লাস 2 4 হিলিয়াম। এখান থেকে প্রডিউস হবে কি বলতো? এখানে আছে কত? 1 1 হাইড্রোজেন। দেখো এখানে আছে 10, এখানে আছে 1, তাহলে এখানে হইতে হবে কত? এখানে হইতে হবে 9। এখানে আছে 20, এখানে আছে 1, তাহলে এখানে হইতে হবে কত বলতো? এখানে হইতে হবে 19। তো ভাই 9 কার হয়ে থাকে? ফ্লোরিনের হয়ে থাকে। এরপরে দেখো 2 নাম্বার যদি আমরা দেখতে চাই এখানে, তাহলে হবে 6 12 কার্বন প্লাস এখানে কিছুটা হবে। তারপরে এখানে কত হবে? 5 10 বোরন প্লাস 2 4 হিলিয়াম। তাহলে দেখো এখানে আছে 7, এখানে আছে 6, তাহলে এখানে হইতে হবে এটাকে 1 হইতে হবে। তারপর দেখো এখানে আছে 12, এখানে আছে কত? দেখো 10 আর 14 করলে এখানে হবে 14, তাহলে এখানে কত হইতে হবে? এখানে 2 হইতে হবে। কেমন? তাহলে এখানে হচ্ছে হিলিয়াম, এটা হাইড্রোজেন হবে তাহলে, কারণ হাইড্রোজেনের 1 থাকে। খেয়াল করে দেখো এখানে 6 আর 1 7 হবে, এখানে 12 আর 2 14 হবে, 14 দেখো এখানে। কেমন? আচ্ছা তাহলে তো আমরা 3 নাম্বারটা করি। আসে এখানে 3 কি বলছে এখানে? 3 বলছে 6 12 কার্বন প্লাস 1 3 হাইড্রোজেন 7 14 নাইট্রোজেন। এখানে কত হবে দেখো? তাহলে 7 আর 6 আর 1 তো 7 আছে, তাহলে এখানে 7 আছে, তাহলে এখানে 0 দিবা, শুধু এখানে দিবা 0। কেমন? আর এরপরে কত আছে এখানে? এখানে আছে 15, এখানে আছে 14, তাহলে এখানে 1 দিতে হবে। তো 0 মানে এটাকে আমরা বলি নিউট্রন। কেমন? এটাকে আমরা কি বলি? নিউট্রন বলি। এবার যদি তুমি 4 নাম্বারটা দেখতে চাও, তাহলে হচ্ছে 7 14 নাইট্রোজেন আছে প্লাস 2 4 হিলিয়াম আছে। এখান থেকে কী প্রডিউস হবে দেখো? তো এখান থেকে তৈরি হচ্ছে তোমার 1 1 হাইড্রোজেন। আর এখানে দেখো 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, এখানে আছে 1, তাহলে এখানে কত হবে? এখানে হবে 8। তারপরে এখানে কত হবে? তাহলে এখানে দেখো 14 আর 4 যোগ করলে 18, এখানে 1 আছে, তাহলে এখানে হবে 17। এটা কত হবে এখানে? এটা হবে তোমার 8 কার হয় বলো তো? 8 হচ্ছে তোমার অক্সিজেনের হয়। এটা হচ্ছে আমার আনসার। এবার চলো আমরা এটা করি, সলিউশন করি। আসো আমরা এখানে দেওয়া আছে যে 13 27 অ্যালুমিনিয়াম প্লাস 0 1 নিউট্রন 2 4 হিলিয়াম। এখানে কি তৈরি হবে দেখো তো? এখানে 13 আর 0 যোগ করলে 13 থাকে, এখানে 2 আছে, তাহলে 13 বানাতে এখানে কত করতে হবে? এখানে 11 দিতে হবে। তারপরে 27 আর 1 করলে 28 হবে, এখানে 4 আছে, তাহলে এখানে কত দিতে হবে? এখানে দিতে হবে 24। 11 পারমাণবিক সংখ্যা কার হয়ে থাকে? সোডিয়ামের হয়ে থাকে। সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে? হোপফুলি আমরা করে সবাই বুঝতে পারছি। তাহলে আমার এখানে এটা একটা আনসার ছিল আমার এখানে। তারপর তোমার হচ্ছে আমাদের এটা একটা আনসার ছিল এখানে। তারপরে তোমার হচ্ছে এখানে সরি এটা না, তো আমার আনসার ছিল এখানে এটা। 3 নাম্বার আনসার ছিল এটা। আর 4 নাম্বার আনসার কোনটা ছিল? 4 নাম্বার আনসার ছিল তোমার এটা। ঠিক আছে? এগুলো হচ্ছে আমার কাছে আনসার এখানে। আমরা আশা করতেছি এগুলো সবাই আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট চলে যাই। আসো আমরা নেক্সটে যাই। নেক্সট আমরা এখন দেখার চেষ্টা করবো যে আমরা যে তেজস্ক্রিয় যে ক্ষয়ের তৃতীয় সূত্র ছিল, এটাকে আমরা বলছিলাম অবক্ষয় সূত্র, এটাকে আবার সূচকীয় সূত্র বলা হয়, এটাকে আবার রূপান্তর সূত্র বলা হয়। এটা বলতে কি বোঝায় আমি তোমাকে একটু করে বোঝাই বলি। দেখো তো তেজস্ক্রিয় ক্ষয়ের অবক্ষয় সূত্র আমরা পড়বো। ধরো তোমার এখানে একটা পাত্র তুমি নিছো, তো এখানে অসংখ্য কণা আছে। এই কণাগুলোকে আমি বলতেছি অক্ষত কণা। এগুলোকে আমি কি বলতেছি? অক্ষত কণা। এখানে আমরা 2টা সিনারিও চিন্তা করাচ্ছি। একটা পাত্র এইটা, সেম টাইপের পাত্র হচ্ছে আমাদের এইটা। এখানে অসংখ্য অক্ষত কণা আছে, এখানে খুব কম সংখ্যক অক্ষত কণা আছে। দেখো তো কোথায় ধাক্কি বেশি হবে? ধাক্কি বেশি হবে কিন্তু এই জায়গাটাতে, তাহলে এখানে ভাঙনের হারটাও কিন্তু অধিক হবে। বাট এখানে কিন্তু ধাক্কি অনেক কম হবে, তাহলে সংঘর্ষ কম হওয়ার কারণে এখানে কিন্তু ভাঙনের হারটা অনেক কম হবে। তাহলে আমি এটা বলতে পারি কি না, অক্ষত কণার সংখ্যা যত বেশি থাকবে তোমাদের ভাঙনের হার, যেটাকে আমরা ডিএনডিটি বলতেছি, সেটা তত বেশি হবে। তাহলে এখানে সময়ের সাপেক্ষে ভাঙনের হার, তাহলে এখানে অক্ষত কণার সংখ্যা যত বেশি হবে ভাঙনের হার তত বেশি হবে, অক্ষত কণার সংখ্যা যত কম হবে ভাঙনের হার তত কম হবে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি যে আমাদের এখানে অক্ষত কণার সংখ্যা যেটা থাকবে, মানে ভাঙনের হারটা অক্ষত কণার সংখ্যা সমানুপাতিক হবে, বাট এখানে মাইনাস দিতে হবে। এখানে মাইনাস কেন দিতে হয়? এই যে ভেঙে যাচ্ছে না, তাহলে অ্যামাউন্টটা কমে যাচ্ছে। এই যে চেঞ্জটা সেটা হচ্ছে নেগেটিভ চেঞ্জ। তো এটাকে তো মানে আমার এখানে এই যে পুরোটাকে পজিটিভ বানানোর জন্য এখানে একটা নেগেটিভ দিতে হয়। কেমন? তাহলে আমরা এখানে এই জিনিসটা বুঝাই বলি। এই যে আমার থেকে এখানে তো এটা কি ডিএনডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস সাইন। কেন? আমরা তো বুঝতে পারতেছি যে এটা বাড়লে এটা বাড়তেছে, এটা কমলে এটা কমতেছে, তাহলে তো শুধু সমানুপাতিক হওয়ার কথা ছিল। তাহলে এখানে মাইনাস কেন হয়েছে? কারণ এখানে ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে কী হয়? ডিএনডিটিটা অটোমেটিক্যালি মাইনাস হয়। তো এটাকে তো আমার এখানে সমীকরণটাকে পজিটিভ বানাইতে হবে, তাই এখানে বাধ্য এটা নেগেটিভ দেয়। তো নেগেটিভ দ্বারা আসলে বোঝাচ্ছে ভাঙতেছে এটা। কেমন? তো এটা এখানে লেখা হয়েছে যে এন মানে কি? এই বড় হাতের এন মানে হচ্ছে টি সময়ে অক্ষত কণার সংখ্যা। অক্ষত মানে এখন সেটা ভাঙে নাই, সেটা অবশিষ্ট আছে। ডিএনডিটি মানে হচ্ছে যে টি সময়ে ভাঙনের হার। এটাকে এখানে দেখানো হয়েছে কেমনে? দেখো ডেল্টা টি সময় ধরো কণা ভাঙে ডেল্টা এন, তাহলে একক সময় ভাঙে ডেল্টা এন ডিভাইডেড বাই ডেল্টা টি।
এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি dn/dt। তাহলে এই টি মানে এখানে ডেল্টা টি সময়ে ডেল্টা এন ভাঙতেছে, তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি কি dn/dt। অ্যাকচুয়ালি তাহলে এন মানে কি বোঝাচ্ছে, টি সময়ে অক্ষত কণার সংখ্যা, dn/dt দ্বারা বোঝাচ্ছে টি সময়ে ভাঙনের হার। তো এখানে আমাকে বলতেছে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হারটা, এই যে ভাঙনের হারটা ওই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক হবে, ওই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক হবে। একে কি বলি আমরা, অবক্ষয় সূত্র বলে থাকি। এখানে মাইনাস কেন দেওয়া হয়েছে, কারণ এখানে ভাঙন বোঝাচ্ছে। দেখো একটা জিনিস যদি কণা নির্গত বা ভাঙন হয়, তাহলে আমরা কিন্তু dn/dtটাকে আমরা সবসময় মাইনাস বসাবো। আর যদি কণা যুক্ত হয়, এমন যদি কোনো সিনারিও আসে, দেখবা যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আছে, সেখানে কণা যুক্ত হচ্ছে, সেখানে কিন্তু dn/dtটা পজিটিভ হয়। কেমন? তাহলে আমরা কিন্তু এই প্রাইমারি সূত্রটা মনে রাখবো অবশ্যই, যে dn/dt ইজ প্রপোর্শনালি কত হয়, -n হয়, যেখানে n দ্বারা বোঝাচ্ছে অক্ষত কণার সংখ্যা আর dn/dt দ্বারা বোঝাচ্ছে ভাঙনের হার। তাহলে চলো নেক্সটে যাই আসো। এইটাকে আসলে তোমার কিছু সূত্রটাকে এক্সপান্ড করে আমরা দুটো সূত্র এখানে প্রমাণ করি, মানে এখানে আমরা সূত্র পাই আগে দুইটা। চলো দেখাই তোমাকে, আসো। যেমন dn/dt ইজ প্রপোর্শনাল ছিল -n, n এর পরিচয় হচ্ছে টি সময় অক্ষত পরমাণুর সংখ্যা, dn/dt এর পরিচয় হচ্ছে টি সময় ভাঙনের হার। এখন এখানে আমরা টার্ম লিখলাম n0 মানে কি, শুরুতে বা প্রারম্ভিক অবস্থায় অক্ষত কণার সংখ্যা। এটার ইম্পর্টেন্সটা একটু পরে বুঝতে পারবা। কেমন? দেখো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি প্রারম্ভিক ভাঙনের হার বের করো, তুমি কী জিজ্ঞেস করলাম যে প্রারম্ভিক ভাঙনের হার বের করো, মানে একদম শুরুতে ভাঙনের হার কত ছিল, তখন dn/dt ইজ প্রপোর্শনাল টু হবে -n0। কেন? কারণ তুমি একদম শুরুর ভাঙনের হার জানতে চাচ্ছ, তখন তোমাকে নিতে হবে শুরুতে অক্ষত কতটুকু পরমাণু ছিল, আর শুরুতে অক্ষত পরমাণুকে আমি কী বলছি, এখানে n0 বলছি। আর তুমি যদি বলো যে না 5 মিনিট পর ভাঙনের হার কত হবে, 5 মিনিট পরে ভাঙনের হার আর শুরুতে ভাঙনের হার কি সমান হবে? না, অবশ্যই না। কেন? কারণ শুরুতে তো অনেক বেশি কণা ছিল, তখন তো ভাঙনের হার অনেক বেশি হবে, বাট আস্তে আস্তে কিন্তু কণার সংখ্যা কমতে থাকতেছে, তাহলে কিন্তু 5 মিনিট পরে কিন্তু ভাঙনের হার কম হবে। তাহলে এই 5 মিনিট পর যখন তুমি ভাঙনের হার এখানে বের করবা, তখন যেখানে এখানে -n বসাবা, এই n দ্বারা কিন্তু বোঝাবে যে 5 মিনিট পরে অক্ষত কণা সংখ্যা বোঝাবে। তাহলে এখানে একটু করে এই জিনিসটা একটু অনেকের এখানে ক্লিয়ার থাকে না, সেটা হচ্ছে এরকম। এইখানে এই nটার আসলে অ্যাকচুয়াল পরিচয়টা কী, এইখানে তোমাকে যদি আমি বলি এই nটার অ্যাকচুয়াল পরিচয়টা কী, এই n-এর অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে যে তুমি যেই মোমেন্টে ভাঙনের হার বের করবা, সেই মোমেন্টে কতটুকু অক্ষত পরমাণু ছিল। ধরো তুমি যদি প্রারম্ভিক ভাঙনের হার বের করো, তাহলে তোমার এখানে n0 বসাইতে হবে। কেন? ওই যে শুরুতে কতটুকু ছিল, 5 মিনিট পরে যদি ভাঙনের হার বের করতে চাও, তোমাকে 5 মিনিট পরে কতটুকু কণা অক্ষত আছে সেটা তোমার এখানে বসাইতে হবে। তাহলে এই যে আমি এখানে লিখছি, দেখো dn/dt দ্বারা বোঝায়, এখানে আচ্ছা দেখেন এখানে n দ্বারা কী বোঝায়, এটি দ্বারা সেই সময়ের অক্ষত কণার সংখ্যা বোঝায়, আর dn/dt দ্বারা বোঝায় ইহা যে সময়ে সেই সময়ের ভাঙনের হার। মানে তুমি যে সময়ের ভাঙনের হার নিবা, সেই সময়ে এক্স্যাক্টলি সেই সময়ে কতটুকু অক্ষত পরমাণু আছে সেটার সঙ্গে তোমাকে কনসিডার করতে হবে। তুমি যদি প্রারম্ভিক ভাঙনের হার কনসিডার করো, তাহলে তোমাকে প্রারম্ভিক কণার সঙ্গে অক্ষত কণার সঙ্গে কনসিডার করতে হবে। তুমি যদি 5 মিনিট পর ভাঙনের হার বের করো, তাহলে তোমাকে 5 মিনিট পরে কতটুকু কণা অক্ষত আছে সেটা তোমাকে বের করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি কিছু প্রমাণ দেখানো আছে, যেমন dn/dt ইজ প্রপোর্শনাল টু -n। আমি যদি প্রপোর্শনাল চিহ্ন গুটাই দিই, তাহলে এখানে একটা ল্যামডা আনতে হবে, সমানুপাতিক ধ্রুবক। ল্যামডাকে আমরা বলি ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক বলে থাকি। তো এখানে বিভিন্ন কিছু প্রমাণ করে এখানে আসলে একটা সূত্র পাওয়া যায়, n = কত হয়ে থাকে বলো তো, n0 e⁻ λt। এখানে n এর পরিচয়টা কি, টি সময় পর অক্ষত কণার সংখ্যা, n0 এর পরিচয় হচ্ছে একদম প্রারম্ভিক অক্ষত কণার সংখ্যা, ল্যামডার পরিচয় হচ্ছে ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক, আর টি এর পরিচয় হচ্ছে যে সময়টাতে তুমি অক্ষত কণার সংখ্যা বের করতে চাচ্ছ। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে একটা সূত্র। তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে যে এটা একটা আমাদের সূত্র, এটা একটা আমাদের সূত্র। এগুলোকে অবশ্যই নেক্সট পৃষ্ঠায় হয়তো নোট করে থাকার কথা। দেখো এখানে এটা লিখছে, দেখো আমাদের তার সূত্রগুলো কি, এটা হচ্ছে dn/dt = -λ/n। dn/dt এর পরিচয় হচ্ছে যে টি সময়ে ভাঙনের হার, ল্যামডার পরিচয় হচ্ছে ক্ষয় বা অবক্ষয় ধ্রুবক, n মানে হচ্ছে যে ওই টি সময়ে অক্ষত কণার সংখ্যা, আর এখানে n = n0 e⁻λt। n0 এর পরিচয় হচ্ছে শুরুতে অক্ষত কণার সংখ্যা। তাহলে একটা জিনিস দেখো, ভেঙে যাওয়া কণার সংখ্যা কত হবে, তাহলে একদম শুরুতে ছিল n0, আর টি সময় পরে অবশিষ্ট আছে হচ্ছে যে বা অক্ষত আছে n, তাহলে যত এদের মধ্যে যে ডিফারেন্স, তাহলে সেটাই কিন্তু হবে ভেঙে যাওয়া কণার সংখ্যা। সেটা কিন্তু কী হবে বলো তো, ভেঙে যাওয়া কণার সংখ্যা হবে। তাহলে এখানে আরেকবার বোঝাই বলি, ভেঙে যাওয়া, এখানে দেখো n0 মানে হচ্ছে শুরুতে অক্ষত কণার সংখ্যা, n মানে কি টি সময় পর অক্ষত কণার সংখ্যা। তাহলে কতটুকু ভেঙে গেছে, শুরুতে ছিল n0, এখন আছে n, তাহলে কতটুকু ভেঙে গেছে, n0 - n। আচ্ছা এখানে একটা এই সূত্রটা যেটা করতে গেছে দেখাই দিই তোমাকে। আসো আমরা এখানে লিখলাম যে n = n0 e⁻λt, তাই তো কণার সংখ্যা আমরা জানি না, মূল সংখ্যা, এগুলো আমরা কি লিখতে পারি, n = m/m = x/n লিখতে পারি। এখানে আসলে x দ্বারা আমরা এখানে কণার সংখ্যা বোঝাই, তো আমরা এখানে x-টাকে চলে n দিয়ে রিপ্লেস করবো। কেন? কারণ এখানে আমরা এটার রেসপেক্ট আমরা n দ্বারা কণার সংখ্যা বোঝাচ্ছি। তাহলে আমরা শুরুতে যদি ভর বের করি,
তাহলে এখানে দেখো এই সূত্রটা যদি আমি এখানে যদি শুরুর জন্য ইউজ করি, শুরুতে ভর হচ্ছে এম নট, আর শুরুতে কণার সংখ্যা হচ্ছে এন নট, আর টি সময় পরে কণার ভর হচ্ছে এম, আর এখানে হচ্ছে যে অক্ষত কণার সংখ্যা হচ্ছে এন। তাহলে এখান থেকে আমরা তোমার হচ্ছে এন নট মানে আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে এই যে আমরা তাহলে এইটাকে এখানে আনলাম, এন নট মানে আমরা লিখতে পারি এখানে এম নট ইন্টু এন এ ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এম, আর এন মানে আমরা লিখতে পারি এটা। তাহলে যদি আমি কি করি এখন এখানে এই এন এর জায়গায় যদি তাহলে আমরা কোনটা বসাই দিই, এইটাকে বসাই দিই, এবং এন নটের জায়গায় যদি আমরা এটা বসাই দিই, তাহলে এইটা কিন্তু কাটাকাটি যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে, এম ইজ ইকুয়াল টু এম নট ইনভার্স ল্যামডা টি, এম ইকুয়াল টু এম নট ইনভার্স ল্যামডা টি। তার মানে আমরা এই সূত্রটাও কারেক্ট, এই সূত্রটাও কারেক্ট, বেসিক্যালি এই সূত্রটা এখান থেকে আসছে। তাহলে এটার পরিচয়টা কি, এখানে এন ইজ ইকুয়াল টু এন নট ইনভার্স ল্যামডা টি, মানে হচ্ছে যে টি সময় পর অক্ষত কণার সংখ্যা ইকুয়াল টু শুরুতে অক্ষত কণার সংখ্যা ইনভার্স ল্যামডা টি। এটার পরিচয় হচ্ছে যে টি সময় পর অক্ষত কণার ভর ইকুয়াল টু শুরুতে কণার ভর আর ইনভার্স ল্যামডা টি। হোপফুলি তোমরা জিনিসটা সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে তো আমরা নেক্সটে যাই, এখন আমরা কিছু গ্রাফ দেখার চেষ্টা করবো। এই যে গ্রাফটা কোনটা, এন ইজ ইকুয়াল যদি আমি এন নট ইনভার্স ল্যামডা টি গ্রাফটা আঁকার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো তো টি ইকুয়াল যদি 0 বসাও, তাহলে এটা হবে শুধু এন নট, তার মানে 0 সেকেন্ড সময় কিন্তু এখানে এন নট পরিমাণ কণা পাওয়া গেছে। যত তুমি সময় বাড়াবা এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি কমবে, কারণ যত তুমি সময় বাড়াবা অক্ষত এই আমরা ওয়াই অ্যাক্সিস বাড়াবো কিন্তু অক্ষত কণার সংখ্যা দেখাচ্ছি, তাহলে যখন তুমি সময় বাড়াবা তোমার কণার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, এবং ইনফিনিটি সময় গিয়ে তোমার এখানে কত হয়ে যাবে, অক্ষত কণার সংখ্যাটা 0 হয়ে যাবে। কারণ ইনফিনিটি সময় গিয়ে কী হবে বলো তো, সবগুলো কণা ভেঙে যাবে। এটা এখানে দেখানো হয়েছে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে কিন্তু এন ইকুয়াল টু কত হবে, এন নট হবে, আর ইনফিনিটি সময়ে কত হবে, এটা 0 হয়ে যাবে। তার মানে 0 সেকেন্ড সময়ে কিন্তু কণার সংখ্যা হচ্ছে এন নট হয়, আর ইনফিনিটিতে গিয়ে অসীমে গিয়ে কিন্তু কণার সংখ্যা কত হয়, 0 হয়ে যায়। তাহলে সকল কণা ভাঙার জন্য তেজস্ক্রিয় পদার্থের অসীম পরিমাণ সময় লাগবে। মানে আমাদের তাহলে তেজস্ক্রিয়তা কিন্তু কখনোই আসলে একজিটে 0 হয়ে যায় না, কারণ অসীম সময়ে তো বোঝানো সম্ভব না। কিন্তু হ্যাঁ, প্র্যাকটিক্যালি এতই ছোটো হইতে থাকে যে এটার ইফেক্টটাকে তখন আমরা নেগলিজিবল ধরতে পারি। যেমন আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই জিনিসটাকে সব এখানে বুঝতে পারছি। তাহলে গ্রাফ হচ্ছে আমাদের এটা, এন নট এন ভার্সেস টি এর গ্রাফ হচ্ছে এটা। তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক আছে এটা ল্যামডা, এই ল্যামডাটাকে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা ল্যামডা এগুলো কত লিখতে পারি। আমরা যদি এখানে দেখো একটা জিনিস, আমরা তো এখানে নেগেটিভ সাইন ইউজ করবো না, কেন বলো তো, কারণ ওই নেগেটিভ দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝাইতো বলো তো, ভাঙনের ব্যাপারকেই বোঝানো হতো। আমরা যখন ম্যাথ করবো বেশিরভাগ ম্যাথে তোমাকে আমি দেখাবো যে নেগেটিভটা আসলে আমরা ইউজ করি না, আর যদি নেগেটিভ ইউজ করিও সেক্ষেত্রে ডিএনডিটিকে আমরা নেগেটিভ ধরি, নেগেটিভে পজিটিভ হয়ে যায়। তাহলে ল্যামডার পরিচয়টা আমরা লিখতে পারি 1/n dn/dt। তাহলে এখানে আমরা এটাকে আমরা তাহলে লিখতে পারি কি বলো তো, একটা জিনিস আছে এখানে, তুমি যদি কোনো কারণে ডিএনটাকে যদি এখানে নিয়ে আসো, তাহলে dn/n এখানে 1/dt পাচ্ছ, তো dn/nকে আমরা ভাঙনের সম্ভাব্যতা বলি, কারণ n মানে হচ্ছে যে কি অক্ষত কণার সংখ্যা, আর dn মানে হচ্ছে যে কতটুকু ভেঙে গেছে। তাহলে ওই তোমার ওই যে একটা সম্ভাবনা সূত্র কী ছিল, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, ওইটা হিসেবে আমরা বলতে পারি এটাকে ভাঙনের সম্ভাব্যতা। তাহলে তেজস্ক্রিয় পরমাণুর একক সময়ে তোমার হচ্ছে ভাঙনের সম্ভাব্যতাকে ওই পরমাণু তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বলে, তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় ধ্রুবক বলে। তাহলে ল্যামডার সংখ্যাটা আমরা কীভাবে দিব, একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ওই তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয় ধ্রুবক বলে। কেমন হোপফুলি জিনিসটা আমরা সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে জিনিস দেখো, আমরা নেক্সটে যাই আসো, ক্ষয় ধ্রুবক যত বেশি হবে ভাঙনের সম্ভাব্যতা যেটা আছে সেটাও কিন্তু তত বেশি হবে। ক্ষয় ধ্রুবক যত বড় হবে ওই তেজস্ক্রিয় পদার্থের কণাগুলোর ভাঙনের সম্ভাব্যতা তত বেশি হবে। এরপর এটা টার্ম আছে আমাদের অর্ধায়ু বা অর্ধজীবন। কোনো তেজস্ক্রিয় পদার্থের অক্ষত কণাসমূহের অর্ধেক পরিমাণে ভাঙতে যে সময় প্রয়োজন তাকে ওই পদার্থের অর্ধায়ু বলে। তাহলে অর্ধায়ু বা হাফ লাইফ বলতে আমরা কী বুঝে থাকি, ধরো আমার কাছে n0 সময় আছে, আমি যদি n0 থেকে যদি n0/2 চলে যাই, মানে অক্ষত কণার সংখ্যা ধরো এখন n0 আছে, কত সময় পরে n0/2 হবে, যেই সময়টা পরে হবে সেটাকে আমরা বলে থাকি অর্ধায়ু বা হাফ লাইফ। এরও অর্ধেক যদি যাও তুমি তাহলে n0/4 পাবা, সেটাকে আমরা বলে দ্বিতীয় অর্ধায়ু। এরও যদি অর্ধেকে যাও তাহলে সেটাকে আমরা বলি তৃতীয় অর্ধায়ু। এভাবে করে কিন্তু আমার চলতে থাকবে। তাহলে কোনো মৌলের অসীম সংখ্যক অর্ধায়ু থাকতে পারে। মানে প্রথম অর্ধায়ু বলতে আমরা কী বুঝি, n0 থেকে n0/2 যাওয়া। দ্বিতীয় অর্ধায়ু বলতে আমরা কী বুঝি, n0/2 থেকে n0/4 যাওয়া। তৃতীয় অর্ধায়ু বলতে আমরা বুঝি হচ্ছে যে n0/4 থেকে n0/8 যাওয়া। নর্মালি সকল অর্ধায়ু সমান হয়ে থাকে। দ্যাট মিনস ধরো এখানে যদি এখান থেকে এখানে আসতে যদি 5 সেকেন্ড লাগে, এখান থেকে এখানে আসতেও 5 সেকেন্ড লাগবে, এখান থেকে এখানে আসতেও 5 সেকেন্ড লাগবে। কেমন আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা এটা বুঝে রাখি, সেটা হচ্ছে যে কীরকম, যে আমাদের যদি কোয়েশনে কখনো বলে না দেয় যে কততম অর্ধায়ু বের করবা, তার আমরা বাই ডিফল্ট প্রথম অর্ধায়ুর ভিতরে আমরা টি হাফটাই বের করবো, এটাই বের করবো। অর্ধায়ুকে আমরা টি হাফ দিয়ে প্রকাশ করে থাকি। অর্ধায়ুকে আমরা কী দিয়ে প্রকাশ করে থাকি, আমরা প্রকাশ করে থাকি টি হাফ লাইফ। কেমন অর্ধায়ু বলতে কী বোঝে, তাহলে যত সংখ্যক কণা আছে তার অর্ধেক কণাতে পরিণত হইতে যে সময়টা প্রয়োজন তাকে আমরা অর্ধায়ু বলে থাকি। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই আসো। এখানে অর্ধায়ু নিয়ে কথা বলা আছে, n0 থেকে n0/2 যাইতে যে সময়টা প্রয়োজন
তাকে আমরা বলে থাকি অর্ধায়ু। তো কোনো মূলের পরমাণু যতগুলো পরমাণু আছে তার ঠিক অর্ধেক সংখ্যক পরমাণুতে পরিণত হতে যে সময় প্রয়োজন তাকে ওই মূলের অর্ধায়ু বলে। তো এখানে তো সূত্রটা দেখছি, এখানে ব্যাখ্যা করছে এগুলাকে। তো প্রথম অর্ধায়ু যদি আমি বের করতে চাই তাহলে আমরা টি, এখানে তার সূত্র টি অর্ধায়ুর আমরা এখানে প্রমাণ দেখা লাগবে না, আমরা মনে রাখবো অর্ধায়ু সূত্র কত হয়। প্রথম অর্ধায়ু সূত্র 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এখানে ল্যামডা মানে হচ্ছে কি বলতো, যে ক্ষয় ধ্রুবক, তার মানে অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবক পরস্পর সমানুপাতিক। কেমন? আচ্ছা, তার মানে তোমার হচ্ছে ক্ষয় ধ্রুবক যত বেশি হবে অর্ধায়ু তত কম হবে, কারণ ক্ষয় ধ্রুবক বেশি হওয়া মানে কি তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ি অর্ধেকে পরিণত হয়ে যাবে, তাই অর্ধায়ুটা কম হবে। তো আমরা নেক্সটে যাই আসো। নেক্সট হচ্ছে এখানে কিছু কিছু মূলের মানে ইম্পর্টেন্ট মূল হচ্ছে তোমার ধ্রুবক দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে, এগুলো আসলে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তোমার জন্য পড়ার দরকার নেই। এরপর একটা হচ্ছে আমাদের গড়ায়ু। গড়ায়ু বলতে কি বোঝায়? সকল মূলের তেজস্ক্রিয় মূলের সকল কণার জীবনকালের সমষ্টিকে তোমার কণার সংখ্যা দিয়ে ভাগ করা হলে যে সময় পাওয়া যায় তাকে ওই মূলের গড়ায়ু বলে। গড়ায়ুকে আমরা টাউ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে গড়ায়ু বলতে কি বোঝায়? ধর প্রথম কণাটা T1 সময় বাড়ছে, দ্বিতীয় কণাটা T2 সময় বাড়ছে, n0তম কণাটা Tn0 সময় বাড়ছে, তাহলে সবগুলো সময়কে যদি আমি যোগ করে যদি আমি মোট কণার সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গড়ায়ু। গড়ায়ুকে আমরা লিখতে পারি সূত্র হচ্ছে 1/λ। তাহলে অর্ধায়ু সংখ্যা সূত্র হচ্ছে যে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, আর 1/λকে আমরা কি লিখতে পারি, এখানে টাউ লিখতে পারি। তাহলে অর্ধায়ুর একটা সূত্র হচ্ছে 0.693 ইন্টু টাউ, যেখানে T½ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অর্ধায়ু আর টাউ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গড়ায়ু। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে তোমরা নেক্সটে চলে যাই আসো আমরা তাহলে তোমার হচ্ছে এই ম্যাথগুলো এখানে করি। এখানে দেখো মানে কী বলছে, অরাম 198-এর অর্ধায়ু দেওয়া আছে তোমাকে এখানে এরকম। তো অবক্ষয় ধ্রুবক কত জিজ্ঞেস করা হয়েছে, কেমন? আমরা সবাই জানি সলিউশন যদি আমরা করি এখানে T½ ইকুয়াল টু কত হয়ে থাকে, এটা হয়ে থাকে তোমার হচ্ছে 0.693 ডিভাইডেড বাই কত হবে, এটা ল্যামডা হবে, ডিভাইডেড বাই হবে ল্যামডা। তাহলে এখানে ল্যামডা বের করতে বলছে, ল্যামডা ইকুয়াল কত হবে, 0.693 ডিভাইডেড বাই হচ্ছে T½ হবে, ডিভাইডেড বাই হবে এখানে T½ তাহলে T½ কত, 0.693 ডিভাইডেড বাই T½ হইতেছে তোমার 2.70। তাই এখানে ল্যামডা আসবে তোমার কাছে 0.25667। একটা জিনিস দেখো, 0.69 এটা তো কোনো ইউনিট নাই, বা T½ হচ্ছে ইউনিট হচ্ছে ডে বা দিন, তাহলে এটাকে ইনভার্স করে তাই এখানে ল্যামডা কিন্তু এটার সাথে বিপরীত সম্পর্কে, তাহলে কিন্তু আগে হবে ডে ইনভার্স 1। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, হোপফুল আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। আমরা এই অঙ্কটা করে দিয়ে আসো। এখানে দেখো আমাকে কী বলছে, রেডিয়ামের গড়ায়ু তোমাকে দেওয়া আছে, তার মানে টাউ দেওয়া আছে তোমাকে এখানে। এটা কী দেওয়া আছে তোমার কাছে এখানে, এটা দেওয়া আছে তোমার কাছে এখানে টাউ। অবক্ষয় ধ্রুবকের মান ল্যামডা বের করতে বলছে, অর্ধায়ু বের করতে বলছে, কেমন? তাহলে আমরা ল্যামডা বের করার চেষ্টা করি আসো। আমরা সবাই জানি সলিউশন আমরা করতে চাই যে টাউ ইজ ইকুয়াল টু কিন্তু কত হয়ে থাকে, 1/λ। তাহলে ল্যামডা ইকুয়াল কত হবে, তাহলে এখানে 1/টাউ হবে। তাহলে এখানে আসবে 1 ডিভাইডেড বাই টাউ কত, এখানে টাউ হচ্ছে তোমার 2294। তাহলে হিসাব করে আমরা এখানে দেখবো, তাহলে এখানে আসবে 4.359 ইন্টু 10 ইনভার্স অফ 4 একক হবে ইয়ার ইনভার্স 1। কেন? কারণ এটা কিন্তু বছরে দেওয়া। তারপরে তুমি যদি হিসাব করে এখানে অর্ধায়ুটা, তাহলে টাউ T½ ইজ ইকুয়াল টু হবে 0.693 ইন্টু হচ্ছে তোমার এখানে টাউ হয়, টাউ কত এখানে, তাহলে টাউ হচ্ছে 0.693, টাউ হচ্ছে তোমার এখানে 2294, রাইট? তাহলে এখানে কত আসবে, এটা দেখবো এখানে আসবে 1.5898 ইন্টু 10³ ইয়ার আসছে। তাহলে এটা আমাদের একটা আনসার, এটা আমাদের আরেকটা আনসার। ঠিক আছে, হোপফুলি আমরা অঙ্কটা সব এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই আমরা এখানে। নেক্সট আমাকে বলতেছে আমার রেডিয়ামের অর্ধায়ু দেওয়া আছে 1590 বছর, তার মানে T½ দেওয়া আছে, কত বছর পরে 1 গ্রাম রেডিয়ামের কেবল এতটুকু অভগ্ন থাকবে আর কত বছর পরে এত গ্রাম নষ্ট হবে, কেমন? আচ্ছা, তাহলে এখানে দুটো কোয়েশ্চন তোমাকে এখানে দিছে, চলো আমরা সলিউশন করে দিয়ে আসো। ফার্স্ট অফ অল এখানে আমার কী দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে, তাহলে T½ তোমাকে দেওয়া আছে, T½ ইকুয়াল টু 1590 বছর বা ইয়ার। এখানে আমাকে বের করতে, চলো আমরা ল্যামডা বের করে ফেলে, ল্যামডা কত আসবে, তাহলে এখানে 0.693 ডিভাইডেড বাই এখানে আসবে T½ ডিভাইডেড বাই আসবে এখানে T½ তাহলে যদি বের করে আসো আমরা এখানে 0.693 T½ তাহলে কত, এখানে T½ তোমার এখানে 1590, এটা হবে 1590। তাহলে যদি বের করো তাহলে দেখবে এখানে আসবে 4.3585 ইন্টু 10⁻⁻⁴, এটা আসবে ইয়ার ইনভার্স 1। তাহলে এটা আসছে তোমার কাছে ল্যামডা। এখন বলছে কত বছর পরে এতটুকু অভগ্ন থাকবে, তার মানে এখানে অবশিষ্ট ভর কতটুকু, অবশিষ্ট ভর কিন্তু এখানে হচ্ছে যে 0.01 গ্রাম। তাহলে ফার্স্টে বলছে কি, ফার্স্টে কোয়েশ্চনটা সেটা হচ্ছে 0.01 গ্রাম অভগ্ন থাকার কথা বলছে, অভগ্ন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার দেখো
এখানে আমার শুরুর ভরটা কত এম নট, এটা কিন্তু হচ্ছে আমার কাছে 1 গ্রাম। আর অভগ্ন ভর যেটা অবশিষ্ট ভর কত 0.01 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে ফেলতে পারি, দেখো এম ইজ ইকুয়াল টু এম নট ই ইনভার্স ল্যামডা টি। তাহলে এখানে আসবে এম বাই এম নট আসবে হচ্ছে ই ইনভার্স ল্যামডা টি। তাহলে এখানে আসবে মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু লন অফ এম বাই এম নট। তাহলে এখান থেকে আসবে যে যদি আমি টি বের করতে চাই তাহলে আসবে 1 বাই ল্যামডা, মাইনাসটাকে পাশে নিলে ইনভার্স হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এম নট বাই এম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যেখানে বের করতে চাই দেখো এখানে আসবে কত 1, এই টিগুলো কত আসবে তাহলে এখানে আসবে 1 ডিভাইডেড বাই ল্যামডা কত এখানে 4.3585 ইন্টু 10 ইনভার্স অফ 4 লন অফ এম নট এখানে কত, এম নট হচ্ছে 1 আর এম এখানে তোমার হচ্ছে 0.01। তাহলে হিসাব করি আমরা এখানে, তাহলে এটা আসবে তোমার হচ্ছে যে 1.05659 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 4 ইয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার। কেমন? তারপর আমরা কোয়েশ্চেন করছি এরপরে কত বছর পরে এত গ্রাম নষ্ট হবে, তাহলে 0.01 গ্রাম নষ্টের কথা বলছে। ওকে, তাহলে চলো আমরা করি আসো এটা। তাহলে দেখো আমার শুরুর ভর কিন্তু এম নট এখানে 1 গ্রামে, বাট নষ্ট হবে এতটুকু, তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু 1 থেকে, তাহলে যতটুকু নষ্ট হবে সেটা বাদ দিব, তাহলে অবশিষ্ট থাকবে 0.99 গ্রাম। তাহলে এবার আমি এখানে টিটা বের করবো, তাহলে টি এর সূত্র আমরা অলরেডি বের করে ফেলছি 1 বাই ল্যামডা। ল্যামডা এখানে কত দেখো 1 বাই ল্যামডা, আমি সূত্রটা একবার লিখে দিই লন অফ এম নট বাই এম। তাহলে এটাকে একটু নিচে নামাই দিয়ে আসো আমরা এটাকে। হ্যাঁ, তাহলে এখানে দেখো টি এর ভ্যালুটা আমরা অলরেডি জানি, টি কত আসবে এখানে দেখো, তাহলে 1 বাই ল্যামডা, তো ল্যামডা এখানে কত বের করছি 4.3585 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 লন অফ এম নট মানে হচ্ছে 1, এম মানে হচ্ছে তোমার 0.99। যদি বসাই দিই তাহলে এখানে আসবে তোমার 23.059 ইয়ার, আমাদের আনসার। হোপফুল আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। এরপরে কোয়েশ্চেন করছি এটাকে চলো আগের পৃষ্ঠা নিয়ে আসি, কাট করলাম এখানে নিয়ে আসো। এখানে আমাকে কোয়েশ্চেন করছে তোমার অর্ধায়ু এবং অবক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক লিখো। তাই একদম ইজি জিনিস এটা। অর্ধায়ু যেটা আছে টি হাফ, এটা হচ্ছে অবক্ষয় 0.693 ডিভাইডেড বাই হয়ে যাবে ল্যামডা, এটা হচ্ছে আমাদের আনসার। হোপফুল আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। আমরা নেক্সটে যাই, আসলে আমরা তাহলে এই ম্যাথটা করি। এই ম্যাথ আমাকে বলতেছে যে 1 গ্রাম রেডিয়াম থেকে প্রতি সেকেন্ডে এতটুকু আলফা কণা বের হয়েছে, তাহলে হচ্ছে যে তোমার রেডিয়ামের অর্ধায়ু বের করতে বলছে তোমার এখানে। কেমন? চলো আমরা করার চেষ্টা করি, আসো খেয়াল করে দেখো সলিউশন জন্য করতে চাই। 1 গ্রাম থেকে বেরিয়েছে না, এটা হচ্ছে এম নট, তাহলে এম নট কত এখানে 1 গ্রাম, এম নট হচ্ছে 1 গ্রাম। প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নির্গত হয়েছে, তাহলে এখানে যে ডিএনডিটি আছে এটা হবে ডিএনডিটি হবে মাইনাস 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 10। এটা হচ্ছে যে ডিকে পার সেকেন্ড হবে। কেন মাইনাস বসেছি? কারণ এখানে নির্গত হচ্ছে। ঠিক আছে, অর্ধায়ু আমাকে বের করতে বসে, তাহলে অর্ধায়ু মানে কোনটা, টি হাফ আমাকে এখানে বের করতে বসে। টি হাফ বের করার জন্য আমার কী লাগবে বলো তো, ল্যামডা লাগবে। কেমন? আচ্ছা, এখানে আমাকে পারমাণবিক ভর এম দেওয়া আছে, বড় হাতের এম, সেটা কত 226 আছে, এবং আমাকে অ্যাভোগাড্রোর সংখ্যা এখানে বলে দিছে। তাহলে এখন দেখো তো আমরা জানি কি এটা এখানে যেটা দেওয়া আছে না, বলছে কি এত গ্রাম রেডিয়াম থেকে এতটুকু বেরোচ্ছে, তার মানে যখন ভর আমার এতটুকু ছিল তখন আমার এতটুকু বেরোচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কী জানো, এটা যেটা দেওয়া আছে না সেটা হচ্ছে যে শুরুর বা প্রারম্ভিক ভাঙনের হার। কারণ বলছে কি এত গ্রাম থেকে এতটুকু বেরোচ্ছে, তার মানে এটা হচ্ছে শুরুর ভর। তাহলে এটা শুরুর তোমার হচ্ছে প্রারম্ভিক, এখানে তার ইয়া দেওয়া আছে, তাহলে তোমার এখানে এই যে ভাঙনের হার। কেমন? তাহলে এখানে তোমরা যদি এটা তাহলে কী বলো, তাহলে কিন্তু শুরুতে ভাঙনের হার, কারণ বলে দিচ্ছি যে এত গ্রাম থেকে বেরোচ্ছে আর এত গ্রাম তো শুরুর ভর। তাহলে আমরা যদি এখানে ডিএন বাই ডিটি লিখি, তখন আমরা যখন লিখবো মাইনাস ল্যামডা এন নট লিখবো, কারণ এটা কিন্তু শুরুর ভাঙনের হার। তাহলে এখানে কত আসবে সেটা বলো তো, আমরা তাহলে এখানে লিখতে পারবো তোমার হচ্ছে ডিএন বাই ডিটি করো, তাহলে এখানে মাইনাস 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 10 ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা আমি জানি না, আমি বের করবো। এখান থেকে দেখো আমি লিখতে পারি কত, আমরা এখানে জানি এম নট ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু হবে এন নট ডিভাইডেড বাই হচ্ছে এন এ, ওই যে এক্স বাই এন এর মতো। তাহলে এখান থেকে এন নট মানে তোমার আসবে এম নট বাই এম, আর এখানে আসবে তোমার হচ্ছে এন এ। তাহলে এই এন এর জায়গায় তাহলে আমরা কত এন নটের জায়গায় বসে দিতে পারবো এম নট ডিভাইডেড বাই হচ্ছে এম ইন্টু হচ্ছে এন এ। তাহলে এখানে আসবে তোমার মাইনাস কাটাকাটি যাবে, তাহলে তোমার এখানে ল্যামডা ইকুয়াল টু আসবে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 10 ইন্টু বড় হাতের এম এখানে কত 226 ডিভাইডেড বাই হচ্ছে এখানে হবে তোমার এম নট ডিভাইডেড বাই হচ্ছে এন এ হবে। তাহলে এখানে এম নটের ভ্যালু কত, এখানে আমার কাছে যেটা আছে
আমার কাছে তোমার হচ্ছে এখানে এম নট হচ্ছে 1 গ্রাম। তারপর এখানে দেখো এটা যেটা হয়েছে তোমার, এটাকে তাহলে তোমার হচ্ছে এখানে 226 থেকে এখানে চলে যাবে, গেল এম নট এখানে আসবে 1। ভাই কেন কেজিতে নেবেন না, কারণ এটা তো গ্রামে আছে, এখানে এনে আছে, এনে কত 6.022 10⁻23। তাহলে চলো দেখি কত আসে এখানে। এটা সব ঠিকই আছে এখানে, তারা আপনি চেক করে দেখি এখানে, সবই ঠিক আছে। তাহলে এখানে আসবে তোমার হচ্ছে যে 1.313 10⁻11 সেকেন্ড, কারণ এটা দেখো সেকেন্ডে দেওয়া। তাহলে আমরা তাহলে ল্যামডা পেয়ে গেছি এখানে। তাহলে এটা এখন টি হাফ বের করা আমাদের কোনো ব্যাপার না। তাহলে টি হাফ এগুলো কত আসবে, তাহলে এখানে 0.693 ডিভাইডেড হচ্ছে ল্যামডা, তাহলে আসবে 0.693। আর ল্যামডা কত এখানে দেখো, ল্যামডা হচ্ছে তোমার 1.313 ইন্টু 10⁻11। তাহলে এখানে কত আসবে, এটা আসবে তোমার 1673.23 ইয়ার আসছে। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই আসলে আমরা এখানে। নেক্সট আমাকে বলছে রেডিয়ামের যদি গড় আয়ু যদি এত হয়, তাহলে এটা কিন্তু গড় আয়ু, এটাকে টাও। তাহলে কোনো নমুনার 80% ক্ষয় হইতে তোমার হচ্ছে যে কত সময় লাগবে। তাহলে 80% ক্ষয় হয়েছে মানে হচ্ছে যে 20% অভগ্ন আছে। যদি সলিউশন করে আসো, এখানে লিখছে 80% ক্ষয় হয়েছে, এটা মানে হচ্ছে তোমার 20% অভগ্ন আছে, অভগ্ন আছে। তাহলে এখানে যে এনটা হবে, এটা হবে 0.2 অফ এন নট। তাহলে কত বছর সময় লাগবে জিজ্ঞেস করছে। আচ্ছা এখানে গড় আয়ু দেওয়া আছে না, তাহলে এখানে আমি ল্যান্ডা বের করে ফেলতে পারি না। তাহলে এখানে আমরা জানি সবাই কি জানি বলো, এখানে টাউ ইকুয়াল টু হচ্ছে 1/λ হয়ে থাকে। তাহলে ল্যামডা এগুলো কত হবে, 1/টাউ হবে। তাহলে এখানে হবে 1/2294 হবে। ঠিক আছে, তাহলে 2294 এখানে হবে, এটা থাকবে কীভাবে, ইয়ার ইনভার্স 1 হবে। আচ্ছা তারপর দেখো এখন এখানে হচ্ছে আমরা যদি হিসাব করতে চাই, তাহলে এখানে দেখো, এখানে তাহলে আমরা জানি হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট ই ইনভার্স অফ ল্যামডা ইন্টু টি। তো টি জিজ্ঞেস করছো আমাকে, তাহলে টি ইকুয়াল টু কত হয় জানো, এই যে তুমি যদি ওই আগের মধ্যে হিসাব করে করতে পারো 1/λ লন অফ n নট বাই n আসবে। কী করবো আমরা এখানে, এটাকে এখানে আনবো, লনকে পাশে নিয়ে আসবো, মাইনাসটা দিয়ে ভাগ করে দেবো, এটাকে ইনভার্স করতে হবে। তাহলে আসবে এখানে 1/λ আসবে এখানে, তাহলে তোমাকে এরপর আসবে লন অফ n নট বাই n আসবে। কেমন, তাহলে দেখো এখানে আমি বসাই দিই ভ্যালুগুলা। তাহলে টি ইকুয়াল টু 1/λকে আমি কি লিখতে পারি, তাহলে এখানে আবার টাও লিখতে পারতাম। তার মানে ওই যে 2294 ইন্টু লন অফ n নট থাকুক, আর এখানে কিন্তু 0.2 n নট আছে। তাহলে এখানে কত আসবে দেখো, এটা টি চলে আসবে তোমার কাছে, এটা 3692.05 ইয়ার। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন, হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই, আমরা নেক্সটে যাই, কাজ করি, অঙ্কটাকে আগের বেশটা নিয়ে আসি, কাট করলাম, নিয়ে আসি এখানে। দেখো এই অঙ্ক আমাকে কী বলতেছে, এই অঙ্ক আমাকে বলতেছে প্রতি মুহূর্তে ক্ষয়ের হার ছিল তোমার হচ্ছে এত, এবং 5 মিনিট পরে হার দাঁড়াইছে হচ্ছে এত। তার মানে আমাকে বলছে শুরুতে ক্ষয়ের হার। যদি আমি সলিউশন করি, এখানে আসো, বলে দিচ্ছে শুরুতে ক্ষয়ের হার যেটা আছে সেটা কত, এখানে এটা হচ্ছে dn/dt একদম জিরোতে, মানে টি ইকুয়াল টু 0 মিনিটে কত, এখানে এটা হচ্ছে যে 4750 ডিকে পার মিনিট। এটাকে আমরা লিখতে পারি কত, -λ ইন্টু n নট। তারপর তোমার এখানে হচ্ছে যে 5 মিনিট পর ক্ষয়ের হার, 5 মিনিট পর ক্ষয়ের হার, এটা এগুলো কত, এটা হচ্ছে dn/dt, আর টি ইকুয়াল হচ্ছে এখানে 5 মিনিট। তাহলে এটা আসবে কত, 2700 ডিকে পার মিনিট। এটা লিখতে পারবো আমরা -λ ইন্টু n লিখতে পারবো, রাইট। তাহলে এখন দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারি কত, n নট মানে হচ্ছে আসবে এখানে। আচ্ছা এখানে কিন্তু অবশ্যই এখানে মাইনাস হবে, এগুলো কিন্তু ঠিকই হবে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। কেন বলতে, কারণ ডিকে করতেছে, তো ডিকে তো বোঝানো যায় আমরা মাইনাস বোঝাই, মানে আমরা যখন এখানে ডিকে বুঝাই তখন এখানে মাইনাস বোঝাই, রাইট। তাহলে মাইনাস কাটাকে এখানে করা থাকবে, এখানে থাকবে তোমার হচ্ছে 4750 ডিভাইডেড হচ্ছে ল্যামডা। তো একটা চোরাই বুদ্ধি কি, সবসময় পজিটিভ আনতে হবে। তো তুমি যদি এখানে মাইনাস ইউজ করো, তাহলে তোমাকে অবশ্যই এখানে ডিকের এখানে মাইনাস বসাতে হবে। কেমন, আচ্ছা তারপর দেখো, তারপর তোমার এখানে তাহলে n কত আসবে, তাহলে এটা n আসবে তোমার এখানে 2700 ডিভাইডেড হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে এখন আমাকে বলছে তাহলে টি হাফ কত, তো টি হাফের জন্য তোমার ল্যামডা লাগবে। ল্যামডা কোথা থেকে পাবো, ওই যে n ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি, এখান থেকে পাবো।
তাহলে এখান থেকে আমরা টি মানে কত লিখি, তাহলে টি মানে টি এর জায়গায় তাহলে ল্যামডা বসে আসো, মানে আমরা এই সূত্রটা ইউজ করবো এখানে। তাহলে ল্যামডা এগুলো কত হবে, 1/t হবে ln অফ n0/n হবে তোমার এখানে। তো 1/t মানে কত, 5 মিনিট, তাহলে এখানে 5 মিনিট বসাও ln অফ, এখানে n এর জায়গায় কত বসাই দেবো, এখানে 4750, আর এখানে n এর জায়গায় বসাই দেবো 2700। কেন, ল্যামডা ল্যামডা কাটাকাটি যাবে, তাহলে ল্যামডা এখানে কত চলে আসবে তোমার, এখানে বলো তো, এখানে চলে আসবে তোমার হচ্ছে যেখানে 0.11298, এটা কিন্তু মিনিট ইনভার্স 1 আসবে যদি 11টি মিনিটে আসে। তাহলে এখানে আসবে ল্যামডা, তাহলে ল্যামডা থেকে আমাদের টি হাফ বের করার কোনো ব্যাপারই না, তাহলে টি হাফটা আমরা নিজেরাই বের করে ফেলবো। যেমন ওই যে 0.693 ডিভাইড বাই ল্যামডা, এত মিনিট আসবে, যদি সব মিনিটে আসে সেটা হচ্ছে আমার কাছে আনসার আসবে। সেটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা বাসায় করে ফেলি। তাহলে তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। আমরা তাহলে এখন তোমার হচ্ছে দুটা গ্রাফ সম্পর্কে দেখার চেষ্টা করবো। আমরা একটা জিনিস দেখার চেষ্টা করছি এখানে, সেটা হচ্ছে এরকম গ্রাফ ছিল আমাদের। দেখো আমরা যদি এখানে ওয়াই এক্সিস টানি, এটা যদি আমাদের এক্স এক্সিস হয়, আমরা যেটা করছিলাম এখানে, আমরা এই বরাবর নিয়েছিলাম হচ্ছে আমাদের সময়, আর আমরা প্রথমে যেটা করছিলাম এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে যে অক্ষত কণার সংখ্যা, আমরা নিয়েছিলাম এখানে অক্ষত কণার সংখ্যা, তারপরে এখানে আমি বলেছিলাম তোমার n। তাহলে দেখো এখানে আমরা এই গ্রাফটা আমরা কীরকম পাইছিলাম, আমরা কিন্তু গ্রাফটা পাইছিলাম তোমার হচ্ছে যে এখানে এইরকম ডাউন, মানে এক্সপোনেনশিয়ালি কিন্তু এটা কী হচ্ছিলো, এখানে নিচে নেমে যাচ্ছিলো। কেমন, আমরা এরকম একটা গ্রাফ পাইছিলাম। ঠিক করে দেখি, ঠিক আছে, একটু করে এবার করে কিন্তু ডাউন হয়ে গেছিলো, এটা অনেকটা। 0 হবে না, কারণ 0 হবে ইনফিনিটিতে গিয়ে। আচ্ছা, এটা কিন্তু কিসে ছিল, আমাদের n ভার্সেস t গ্রাফ ছিল। তার মানে অক্ষত কণার সংখ্যা, অভগ্ন কণার সংখ্যা বা অক্ষত কণার সংখ্যার সাথে হচ্ছে আমরা টি এর সাথে আমরা গ্রাফ আঁকছি নেমে হবে। কেমন, আমাকে যদি বলে কেউ যে না তুমি একটা কাজ করো, ভগ্ন কণার সাথে মানে সময়ের সাথে কতটুকু কণা ভাঙবে সেটার একটা গ্রাফ আঁকো, তাহলে সেই গ্রাফটা কীরকম হবে এখানে তোমরা দেখে আসো। সেই গ্রাফটা আমাদের কমন সেন্স কাটা থেকে আমরা পেরে যাবো এটা। তাহলে হচ্ছে আমাদের এখানে যদি ধরো তোমার হচ্ছে আমরা এবার আবার যদি আমরা সময় চিন্তা করি, আর আমরা এই এক্সিস বরাবর যদি আমরা কী চিন্তা করি, যে ভগ্ন কণার সংখ্যা এটা কত হবে এখানে, এটা কিন্তু হবে, এটা কিন্তু যাত্রা করবে। দেখো একটা জিনিস, যখন টিগুলো একদম 0 সময়ে কিন্তু কোনো ভাগে নেই, তাহলে 0 থেকে যাত্রা করবে, এটা 0 থেকে যাত্রা করে কিন্তু এটা কোন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে বলতে এখানে n0 কাছে যাওয়ার চেষ্টা করবে, n0। কারণ একদম ইনফিনিটি সময় গিয়ে বলো, একদম ইনফিনিটি সময় গিয়ে যতগুলো কণা ছিল শুরুতে ঠিক ততগুলোতে কণা, মানে একদম ভগ্ন কণার সংখ্যা ঠিক তত হয়ে যাওয়ার চেষ্টা করবে। কেমন, এটা তাহলে ইনফিনিটির দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা গ্রাফটা অনেকটা তোমার এরকম হয়ে যাবে। ইনফিনিটি n0কে টাচ করতে পারবে না, n0কে কী করতে পারবে না, n0কে টাচ করতে পারবে না, এটা জাস্ট এরকম চলে যাবে। ওকে, এটা হচ্ছে আমার গ্রাফ এখানে হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা আমরা সব এখানে আমরা বুঝতে পারছি। তো সেমভাবে কিন্তু যেহেতু আমরা এখানে তুমি খেয়াল করে দেখো n এর ইকুয়েশনটা কী ছিল, n এর ইকুয়েশন ছিল তোমার এখানে n0 e ইনভার্স ল্যামডা t। তাহলে n এর গ্রাফ যেরকম তুমি এরকম পাইছো না, তাহলে তুমি যদি এখানে এটাকে m দিয়ে যদি আঁকতে চাও, ভর দিয়ে যদি আঁকতে চাও, মানে অক্ষত কণার ভরে যদি গ্রাফ আঁকতে চাও, সেম গ্রাফ পাবা। তাহলে তোমাকে দেখে আসো আমি এখানে, তুমি যদি কিসের গ্রাফ আঁকতে চাও, ধরো তোমার যদি ধরো এই ওয়াই এক্স বরাবর দিবা অক্ষত কণার ভর, মানে তুমি হচ্ছে m ভার্সেস বা m ভার্সেস তুমি হচ্ছে টি এর গ্রাফ আঁকবা, তাহলে কিন্তু সেম গ্রাফ পাবা। কারণ m এগুলো কি জানি আমরা, m0 e ইনভার্স ল্যামডা টি, এটা কিন্তু n0 এর সমান আর এটা m0 এর সমান হবে, সেম গ্রাফ পাবো আমরা এখানে। আবার তুমি যদি ভগ্ন কণার ভরের সাথে যদি সময় গ্রাফ আঁকতে চাও, তাহলে সেম পাবা এখানে। যদি আমরা রাখতে চাই এখানে যে এখানে আমরা লিখবো ভগ্ন কণার ভর, এটা m0 লিখবো, সেম গ্রাফ পাবো ভগ্ন কণার ভর এখানে। তাহলে তোমার কত হবে, এটা হবে তোমার m0, সেম গ্রাফ আমরা এখানে পাবো। খুব ফুল জিনিসটা আমরা সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে যারা একটা ম্যাথ করে ফেলি আমরা রিলেটেড, এখানে তো একটা ম্যাথ দেওয়া আছে আমাকে এখানে কোয়েশ্চেন করতেছে তোমার যে একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফটা দেখো এটা কিসের গ্রাফ, m ভার্সেস টি এর গ্রাফ, মানে আমার এখানে এটা কিসের গ্রাফ, এটা কিন্তু অক্ষত কণার ভর। কারণ এখানে ভগ্ন কণার ভর হলে কিন্তু গ্রাফটা এরকম হয়, অক্ষত কণার ভর হলে গ্রাফটা কিন্তু এরকম হয়। যদিও আমাকে এখানে বলে নাই, তারপরে গ্রাফ দেখে আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার এই যে অক্ষত কণার ভর, এটা আমার কোন দিকে, ওয়াই এক্সিস বরাবর। এখন দেখো আমাকে জিজ্ঞেস করছে এখানে এই যে এক্স কত হবে এবং এটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। কেমন, আচ্ছা এখানে কিছু জিনিস আমরা দেখার চেষ্টা করি। আসো কী কী জিনিস দেখার চেষ্টা করবো। এক্সিস বরাবর কিন্তু আমাদের সময় বোঝাচ্ছে, খেয়াল করে দেখো একদম শুরুতে ভর কতটুকু ছিল, শুরুতে ভর কিন্তু ছিল তোমার এখানে 30,
তাহলে এখানে আমি বলতে পারি না তোমার এখানে যে সলিউশন যদি আমি করতে চাই, একদম শুরুতে পড়ছিল কত, এখানে শুরুতে পড়ছিল তোমার কাছে 30, এটা কিন্তু গ্রাম, কারণ এখানে দেখো গ্রাম এককে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন এখানের মধ্যে খেয়াল করে দেখো, বলছে যে এক্স জিজ্ঞেস করছে। এক্স জিনিসটা কি, 200 সেকেন্ড পর তোমার হচ্ছে যে অক্ষত কণার ভর, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্স কী জিনিস বলো তো, এক্স হচ্ছে যে 200 সেকেন্ড পর অক্ষত কণার ভর, এটা হচ্ছে আমাদের এক্স। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কোনটা বলো তো এখানে, এটা হচ্ছে আমাদের এ জিনিসটা কি বলো তো, এ জিনিসটা হচ্ছে তোমার এখানে যে কত সময় পর এই অক্ষত কণার ভর 20 গ্রাম হবে। তাহলে এ হচ্ছে যে কত সময় পর অক্ষত কণার ভর 20 গ্রাম হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। এখন এখানে যেগুলো তুমি বের করতে চাই, এখানে ল্যামডা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, তাহলে ল্যামডাটা আমাকে বের করতে হবে এখানে একটু করে। আর ল্যামডা বের করার জন্য কিন্তু আমার অর্ধেক দরকার। অর্ধেক জিনিসটা কি, অর্ধেকে পূর্ণ হতে যে সময়টা লাগে। এখন দেখো শুরুতে ভর ছিল 30 গ্রাম, তো অর্ধেক ভর কত, এখানে অর্ধেক ভর হচ্ছে এখানে 15 গ্রাম। তো 15 গ্রাম ভরটা কোথায় কত সময় পৌঁছাইছে বলো, এখানে 15 গ্রাম হচ্ছে এটা 100 সেকেন্ড অর্জিত হয়েছে। তাহলে এখানে অর্ধেক কিন্তু কোনটা বলো, এখানে অর্ধেক জিনিসটা কি, 30 গ্রাম থেকে ওই যে 15 গ্রামে পৌঁছাইতে যে সময়টা লাগে। তাহলে এখানে অর্ধেকটা করে দেখো, এখানে অর্ধেক কিন্তু তোমার এখানে হচ্ছে যে 100 সেকেন্ড। কেন বুঝছি, কারণ এই যে দেখো 30 থেকে 115তে আসতে 100 সেকেন্ড যাওয়া লাগছে। তাহলে এখানে অর্ধেক হচ্ছে 100 সেকেন্ড। তার আমরা এখানে ইজিলি ল্যামডা বের করে ফেলতে পারি। তাহলে ল্যামডা মানে কত, এখানে 0.693 ডিভাইডেড হচ্ছে 100। তাহলে এখানে কত আসবে, এটা 6.93 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স 1। সেকেন্ডে আছে সব কিছু এখানে, কেমন। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে তোমার এখানে ল্যামডাটা কত হবে। তাহলে এখন আমরা ফার্স্টে আগে এক্সটা বের করে ফেলতে পারবো না, কারণ এটা তো অক্ষত কণার ভর। তাহলে অক্ষত কণার ভর ইকুয়াল আমরা জানি m0 ই ইনভার্স অফ ল্যামডা টি হয়ে থাকে। তাহলে m0 হচ্ছে 30, ই ইনভার্স অফ ল্যামডা হচ্ছে 6.93 10⁻³ আর সময় হচ্ছে কত, এখানে এক্সট্রা হচ্ছে 200 সেকেন্ড পর 200। তাহলে এখানে আমরা পেয়ে যাবো, তাহলে কত বলতো, এটা আমরা পেয়ে যাবো এখানে 7.5 গ্রাম। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, কেমন। হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। আর এটা কীভাবে বের করতে হবে, অক্ষত কণার ভর সেখানে সময় হচ্ছে 20 গ্রাম। তাহলে এখানে দেখো এই যে সময় টি এর জায়গায় তাহলে আমরা বসাবো, ইকুয়াল হয়ে থাকে 1/λ লন অফ m0/m হয়ে থাকে। তাহলে এখানে 1/λ মানে কত, 6.93 এক সেকেন্ড। তাহলে এখানে এটাকে বড় করে দিয়ে আসো, ল্যামডা মানে হচ্ছে 6.93 10⁻³ আর লন অফ m0/m। m0 মানে তোমার এখানে 30 গ্রাম আর m হচ্ছে যে 20 গ্রাম এ বের করার সময়। তাহলে এখানে দেখো কত আসবে, এটা এখানে আসবে তোমার হচ্ছে এটা 58.5086 সেকেন্ড, কেমন। সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুল আমরা অঙ্কটা সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, আসো নেক্সট অঙ্কে যাই। আসো আমরা এখানে জিজ্ঞেস করছে এটা পারবা তোমরা, কেমন। প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হবে, তোমাকে এখানে ডিএনডি বের করতে বলছে। আচ্ছা আমি করে দিয়ে আসো, সমস্যা নেই। এখানে চলো আমি সলিউশন করে আসি। এখানে আমি বলছি কি, রেডিয়ামের অর্ধেক দেওয়া আছে, তাহলে অর্ধেক থেকে আমি ল্যামডা বের করে ফেলতে পারি। তাহলে এখানে আমাদের তাহলে ল্যামডা কত আসবে, এখানে তাহলে 0.693 ডিভাইডেড হচ্ছে অর্ধেকটা কত, অর্ধেক হচ্ছে যে এখানে 1620, ঠিক আছে। তাহলে ল্যামডা কত আসবে এখানে, তাহলে ল্যামডা আসবে তোমার কাছে হচ্ছে যে, আচ্ছা প্রতি সেকেন্ডে বলছে না, তাহলে আমাকে যদি ইয়ারে রাখলে চলবে না। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে আমার এটাকে বারে এই ইয়ারটাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে সব কিছু সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো এক ইয়ারে কত হয়, এক ইয়ারে 365 দিন হয়, আর একদিনে কী হয় 86,400 সেকেন্ড হয়। ল্যামডা কত আসবে এখানে 1.3565 ইন্টু 10⁻11 সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে আমার ল্যামডা। তাহলে বলছে যে 1 গ্রাম ভরের, তাহলে এখানে m0 1 গ্রাম দেওয়া আছে। 1 গ্রাম ভরের রেডিয়ামের মধ্যে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু নির্গত হবে, তার মানে তোমাকে কিন্তু শুরুর কি জিজ্ঞেস করছে এখানে, 1 গ্রাম ভর থেকে, মানে শুরুর ভর হচ্ছে 1 গ্রাম, সেই ভর থেকে কতগুলো রেডিয়াম পরমাণু নির্গত হবে, মানে শুরুতে ডিএনডিটি কত হবে সেটা বের করতে বলছে এখানে। তাহলে শুরুতে ডিএনডিটি কত হয় বলো তো, ডিএন/ডিটি হবে তোমার এখানে মাইনাস ল্যামডা ইন্টু n0 হবে। তাহলে এখানে আমরা যদি বসাই যে m0 ডিভাইডেড হচ্ছে m ইকুয়াল হচ্ছে যে n0 ডিভাইডেড হচ্ছে na। তাহলে এখানে আমরা n0 এর জায়গায় তাহলে কত বসাতে পারি, তাহলে আমরা এখানে n0 হচ্ছে এখানে কত m0 ডিভাইডেড হচ্ছে m ইন্টু হচ্ছে এখানে na। তাহলে আমি এখানে n0 বসাচ্ছি, তাহলে ল্যামডা ইন্টু m0 ডিভাইডেড হচ্ছে m ইন্টু তোমার এখানে হচ্ছে na। তাহলে খেয়াল করে দেখো এখানে আসবে কত, মাইনাস ল্যামডা হচ্ছে যে
3565 10 ইনভার্স অফ 11। এম নট হচ্ছে কত এখানে 1 গ্রাম, আর বড় হাতের এম হচ্ছে দেওয়া হচ্ছে 226, এই যেখানে 226, আর এন এ কত 6.02 10 টু দি পাওয়ার অফ 23। ঠিক আছে, তাহলে যদি আমি বসাই দিই তাহলে কিন্তু আমরা এখানে আনসার পেয়ে যাবো। আনসার আসবে আমাদের -3.61 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 10 ডিকে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটা আমাদের নির্গত হয় পরমাণু এত সংখ্যক। যেমন আমরা লিখে দিব এখানে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 3.61 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 10 সংখ্যক পরমাণু নির্গত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো আমরা এখানে। নেক্সট আমাকে বলতেছে দেখো যে একটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমার 99 তোমার হচ্ছে কত পার্সেন্ট, 9% শেষ হতে যে সময় লাগে তা বিক্রিয়াটি অর্ধেক শেষ হওয়ার সময়ের প্রায় 10 গুণ হবে। কেমন? আচ্ছা, তো মানে অর্ধেক শেষ হতে সময় লাগে হচ্ছে T1/2। অর্ধেক শেষ হতে সময় লাগে কতটুকু বলো তো? T1/2। আমাকে দেখাতে হবে যে আমার যে 99.9% শেষ হতে যে সময়টা লাগবে সেটা T1/2-এর 10 গুণ। তাহলে আমাকে কী প্রমাণ করতে হবে? সলিউশন যদি আমরা লিখি তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আমার যে টিটা লাগবে সেটা হচ্ছে যে T1/2-এর 10 গুণ, আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করার চেষ্টা করি আসো। তাহলে আমরা জানি সবাই n ইকুয়াল টু কত হয়ে থাকে, n নট ই ইনভার্স অফ ল্যামডা টি হয়ে থাকে। আর টি ইকুয়াল আমরা জানি সবাই এখানে 1/λ। তারপর তোমার এখানে কত হয়ে থাকে, এটা ই ইনভার্স অফ, সরি এখানে ইনভার্স বলছি, 1/λ লন অফ তোমার এখানে হয়ে থাকে হচ্ছে যে n নট ডিভাইডেড বাই হচ্ছে n হয়ে থাকে। তাহলে এখন খেয়াল করে দেখে আসো আমরা এখানে, সেটা হচ্ছে যে আমরা টি ইকুয়াল আমরা সবাই কী জানি, আমরা এখানে ল্যামডার মান আমরা জানি না। এখানে একটা কাজ করে আসো, আমরা জানি হচ্ছে তোমার ল্যামডা ইকুয়াল টু কত হয়ে থাকে, 0.693 ডিভাইডেড হচ্ছে যে T1/2 হয়ে থাকে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা 0.693 বসাই দিই, এখানে আমরা T1/2 বসাই দিই, আর লন অফ n নট 99.9% শেষ হবে। তাহলে আর মানে এখানে কতটুকু বাকি থাকবে, তাহলে বাকি থাকবে তোমার এখানে 0.1% অফ n নট লিখতে পারবো আমরা 0.1 0.1 ডিভাইডেড বাই 100, তার মানে এটা হবে 0.001 n নট হবে। এখানে 0.001 n নট বসাবো, তাহলে এখানে দেখো কত আসবে, এটা টি করে চলে আসবে 1/0.693 ইন্টু লন অফ 1/0.001। তাহলে এখানে আসছে আমাদের, এটা চলে আসছে 9.967, আসছে কত 9.967 তোমার কত এটা এখানে। তাহলে এরপর আসছে তোমার এখানে T1/2, এটাকে আমরা কিন্তু চারে লিখতে পারি। এখানে কত টিটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ হচ্ছে যেখানে টিটা তাই 10 গুণ, প্রায় 10 গুণ অফ T1/2। তাই কিন্তু আমার এটা প্রুফড হয়ে গেছে। ঠিক আছে, হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো, এটাকে আমরা তার এখানে কাট করে আনি, কাট করলাম। দেখো চলো আমরা এখানে আনি, আমাকে এখানে তোমার অর্ধেক দেওয়া আছে, অর্ধেক থেকে তুমি ল্যামডা বের করবা, প্রতি সেকেন্ডে কত dn/dt তোমাকে বের করতে বলছে। এটা তো খুব সোজা, এটা আমি করে দিচ্ছি না এখানে, কারণ দেখো এখানে অর্ধেক দেওয়াই আছে, তারা ল্যামডা বের করে ফেলতে পারবা। কেমন? আর তোমার এখানে তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাবে, জাস্ট তোমাকে সেটা এখানে বের করতে বলছে। তো এখানে তোমার হচ্ছে যে n নট দেওয়া নাই যদিও, তোমার এখানে তাহলে কী দেওয়া আছে, এখানে আচ্ছা এখানে 1 গ্রাম দেওয়া আছে। আচ্ছা করে দিয়ে আসো আমরা অঙ্কটাকে, চলো সলিউশন করে আসো। তাহলে আমরা জানি dn/dt ইকুয়াল হচ্ছে কত, মাইনাস ল্যামডা ইন্টু n। তাহলে ল্যামডা কত, এখানে ল্যামডা তো আমি জানি না, আর nকে আমরা কি লিখতে পারি এখানে তোমার 1 গ্রাম থেকে, তাহলে শুরুর কণার সঙ্গে এখানে জিজ্ঞেস করছে। তাহলে তোমার এখানে তাহলে আমরা জানি m নট বাই m ইকুয়াল টু হচ্ছে যে n নট বাই na। তাহলে n নট মানে হবে m নট na ডিভাইডেড হচ্ছে বড় হাতের m। তাহলে এখানে হবে m নট na ডিভাইডেড হচ্ছে বড় হাতের m। তাহলে এখানে আসবে ল্যামডা মানে কত, 0.693 ডিভাইডেড বাই T1/2। তাহলে T1/2 কত, এখানে T1/2 দেওয়া আছে 1.42 10 টু দি পাওয়ার অফ 17 ইন্টু m নট হচ্ছে 1 গ্রাম, এটা হচ্ছে 6.022 10 টু দি পাওয়ার অফ 23 ডিভাইডেড বাই কত, এখানে হবে ডিভাইডেড বাই হবে এখানে বড় হাতের m কত হবে, এখানে 238। ওকে, তাহলে চলো এটাকে পাশে নিয়ে আসো। তাহলে এখন দেখো এখান থেকে তাহলে আমাদের কি চলে আসবে, এটা dn/dt চলে আসবে। dn/dt কত এখানে আসছে, এটা আসছে তোমার -12,343.529 ডিকে
পার সেকেন্ড। তাহলে কথা লিখে দিবা জাস্ট, আমি তাহলে বাসায় আনসার লিখে দিয়ে আসো। হোপফুলি তোমরা এটা পারবা, লিখবা অথবা প্রতি সেকেন্ডে এত সংখ্যক পরমাণু ভেঙে যাবে। এমন এটা আমি লিখে দিচ্ছি না, তোমরা এটা বাসা তাহলে লিখে ফেলিও। তাহলে ধরো নেক্সটে যাই আসো আমরা এখানে। নেক্সটে বলছে অর্ধেক দেওয়া আছে টি হাফ, ল্যামডা বের করে ফেলবা। কতদিন পরে টি বের করতে বসে তেজস্ক্রিয় কথার এতটুকু অবশিষ্ট থাকবে। তাহলে এখানে এন নট হচ্ছে যে 1/10 n। তো এটা বাসায় পারবা, নিজেরা বাসায় করে ফেলিও, কেমন স্টাবলি থাকবে। চলো নেক্সটে যাই আসো। আমরা আগের পৃষ্ঠা নিয়ে আসি, আমরা এখানে না নিয়ে আসো। দেখো এই কোয়েশ্চেন আমাকে কী বলতেছে, এখানে গড়াইও দেওয়া আছে, অর্ধেক বের করতে হচ্ছে পারবা। যে সমস্ত মৌলিক উপাদানের ভর সংখ্যা সমান তাকে আমরা কী বলে আইসোবার বলে থাকি, তাকে আমরা কী বলে থাকি আইসোবার। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার জিজ্ঞেস করছে এখানে ভরবেগ কত হবে। তো আমরা জানি, খেয়াল করে দেখো এই ল্যামডা ইকুয়াল কী হয়ে থাকে h/p হয়ে থাকে। তো p ইকুয়াল হয়ে থাকে h/λ। এখান থেকে তুমি হচ্ছে পি বের করে ফেলবা। পারমাণবিক বোমা কোন পদ্ধতি তৈরি হয়? নিউক্লিয়ার ফিশন পদ্ধতিতে তৈরি হয়। এগুলো বাকি সব বাসা করে ফেলবা, তাহলে এটা তোমার বাড়ির কাজ থাকবে, কেমন উপরে এটা আমরা পারবো এটা। তবে তোরা নেক্সটে যাই আসো, আমরা নেক্সটে যাই। আচ্ছা এটা তো আমরা কাট করে নিই এখানে, তাহলে কাট করলাম, এখানে নিয়ে আসো। বা এটা তো আমরা ইজিলি পারবো। এখানে বলছে কি দেখো, টেরাডনের 60% ক্ষয় হতে কতদিন সময় লাগবে। তাহলে 60% ক্ষয় হবে, তাহলে বাকি থাকবে কতটুকু 40%। তাহলে 40% অফ n নট তোমার বাকি থাকবে, দ্যাট মিনস 0.4 n নট বাকি থাকবে। এখন ইউজ করতে কতদিন লাগবে, তো আমরা জানি টি ইকুয়াল টু কত হয়ে থাকে 1/λ ln অফ n নট বাই n হয়ে থাকে। এখান থেকে জাস্ট তুমি ল্যামডা মানে এখানে অর্ধেক দেওয়া আছে, তাহলে ল্যামডাকে আমরা লিখতে পারি 0.693, আর এখানে আমরা লিখতে পারি টি হাফ ln অফ এখানে তাহলে n নট বাই n, জাস্ট ভ্যালু বসাবা, আউটপুট এখানে পেয়ে যাবা রেজাল্ট এত ডেতে আসবে, কেমন। কারণ এটা দেখো দিনে আছে, তাহলে এটা বাসা বাকিটা করে ফেলবো। ওকে, তাহলে চলো নেক্সটে যাই আসো, এটা তোমাদের এখানে আনসার হয়ে যাবে। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। দেখো এটা তো সোজা, এটা আমি করে দিব না, এটা তাহলে কাট করে নিই, ওইখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসি। এটা তোমরা বাসায় করে ফেলিও। অর্ধেক দেওয়া আছে, গড়াই বের করতে বসে, এটা আমরা ইজিলি পারবো, এটা আমাদের বাড়ি কাজ থাকবে, কেমন বাড়ি কাজ। ওকে ভাই, তাহলে চলো নেক্সটে যাই আসো, আমরা এখানে নেক্সটে বলছে আমাকে তেজস্ক্রিয়তার অর্ধেক দেওয়া আছে হচ্ছে যে 3.8 দিন। 8 দিন পর এই পদার্থে শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে, তাহলে কত পার্সেন্টেজ অবশিষ্ট থাকবে সেটা তোমাকে এখানে বের করতে বলছে। চলো আমরা বের করার চেষ্টা করি, আসো সলিউশন করি। এখানে আমাকে বলে দিচ্ছে অর্ধেক দেওয়া আছে এখানে এতদিন, তাহলে আমরা ল্যামডা বের করে ফেলতে পারি। তাহলে 0.693 ডিভাইডেড বাই কত আসবে, এখানে ডিভাইডেড বাই আসবে তোমার 3.8 হবে। তাহলে ল্যামডা আসবে তোমার 0.1824 ডে ইনভার্স 1 আসবে, ঠিক আছে। 8 দিন পর জিজ্ঞেস করে শতকরা কত অংশ অবশিষ্ট থাকবে, তাহলে n ইকুয়াল আমরা জানি n নট ই ইনভার্স অফ ল্যামডা টি। তাহলে n নট ই ইনভার্স অফ ল্যামডা মানে হচ্ছে 0.1824 আর টি মানে হচ্ছে 8। তাহলে এখানে দেখো কত আসবে, এটা আসবে তোমার কাছে হচ্ছে যে n নট ইন্টু 0.23248। এটাকে আমি যদি পার্সেন্টেজে লিখতে চাই, তাহলে আমরা লিখবো n ইকুয়াল টু হচ্ছে 23.248% অফ n নট। তাহলে এত অংশ অবশ্যই থাকবে, তার মানে লিখবো এখানে অর্থাৎ 8 দিন পর 23.248% অবশিষ্ট থাকবে, কেমন। এটা হচ্ছে আমার কাছে এখানে তাহলে আনসার। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, আসো। এটাকে আমরা চলো আগের বিষয়টা নিয়ে আসি, কাট করলাম, এটাকে নিয়ে এখানে আসি। এখানে দেখো, এখানে বলতেছে কি একটি কাউন্ট মিটারের সাহায্যে কোনো তেজস্ক্রিয় বস্তু সক্রিয়তা মাপা যায়। কোনো মুহূর্তে কাউন্ট মিটারে 4750 কাউন্ট পার ডে, পার মিনিট পার ডে, 5 মিনিট পর এটি পার ডে হচ্ছে এত, অর্ধেক কত এবং ক্ষয় ধ্রুবক কত। এটা আসলে অ্যাকচুয়ালি আমরা আগেই আমরা করে আসছি, কেমন। মানে তোমার এখানে বলছি কি দেখো, তোমার একদম শুরুতে তোমার পার দিচ্ছে কতটুকু 4750। তার মানে তোমার এখানে এই যে dn/dt আমরা সলিউশন করতে চাই, dn/dt একদম শুরুতে একদম 0 মিনিটে কত দিচ্ছে, এটা -4750 কাউন্ট পার মিনিট ইকুয়াল আমরা লিখতে পারি -λ ইন্টু n নট। তারপরে হচ্ছে dn/dt, আর 5 মিনিট পরে t ইকুয়াল টু 5 মিনিট কতবার দিচ্ছে এখানে -2750
কাউন্ট পার মিনিট, এটাকে আমরা লিখতে পারি মাইনাস ল্যামডা ইন্টু এন। তো ভাই আমরা এখান থেকে তাহলে লিখতে পারি হচ্ছে যে এন নট ইকুয়াল টু কত, 4700 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা, আর এখান থেকে আমরা এন মানে লিখতে পারি 2700 ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। জিজ্ঞেস করছে আমাকে অর্ধায়ু কত এবং ক্ষয় ধ্রুবক কত, তাহলে ল্যামডা বের করতে হবে আমার এখানে। তাহলে আমি এখানে জানি হচ্ছে যে আমাদের এখানে ল্যামডা ইকুয়াল টু হয়ে থাকে 1/t লন অফ এন নট বাই এন হয়ে থাকে। তাহলে এখানে আমাদের টিটা কত, 5 মিনিট পর, এই দেখো 5 মিনিট পর, তাহলে 1/5 বসাবো লন অফ, এখানে তাহলে বসাবো 4700 ডিভাইডেড বাই 2700 বসাবো। তাহলে এখান থেকে আমরা টিটা পেয়ে যাবো, তাহলে আমাদের ল্যামডা পেয়ে যাবো। ল্যামডা দেখবে এখানে আসবে তোমার কাছে পয়েন্ট, যদি আগে করছি আমরা অঙ্কটা 11297 মিনিট ইনভার্স 1, আর এখান থেকে তাহলে আমি টি হাফটা পেয়ে যাবো ওই যে 0.693 করে, তাহলে এখানে আসবে এটা 6.1339 মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে আনসার এখানে, কেমন সেটা আমি করে দিচ্ছি না, এটা হচ্ছে আমাদের আনসার। হোপফুলি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো। চলো নেক্সটে যাই আসো। বলতেছে এখানে 1 গ্রামের তেজস্ক্রিয় বস্তু প্রতি সেকেন্ডে এতটুকু ক্ষয় হয়, এখানে করে এটা পারবা, এটা আমি করে দিচ্ছি না, বাসায় থাকবে তোমাদের বাড়ি কাজ। চলো নেক্সটে যাই। এটাকে চলো তাহলে আমরা আগের বিষয় নিয়ে আসি, কাট করলাম, এখানে আনিয়ে আসো। হ্যাঁ, এখানে আমাকে বলতেছে কি, এখানে আমাকে বলা হচ্ছে একটি বস্তুতে তোমার হচ্ছে যদি প্রারম্ভিক অবস্থায় এত সংখ্যক আরাম পরমাণু থাকে এবং কত সময় পর তার এত সংখ্যক পরমাণু ভেঙে যাবে। তার মানে দেখো এখানে আমার এতগুলো হচ্ছে যে প্রারম্ভিক অবস্থায় আছে, এত সংখ্যক ভেঙে গেছে, তাহলে এন কত হবে, শুরুতে ছিল আমার এত, তাহলে এত সংখ্যক ভেঙে গেছে, কারণ এন মানে হচ্ছে অভগ্ন কণার সংখ্যা। তাহলে এটা কত আসবে দেখো তো, এখানে এটা আসবে তোমার কাছে হচ্ছে যেটা 7 × 10⁸ আসবে এখানে, ঠিক আছে। তাহলে এখন তোমার এখানে জিজ্ঞেস করছে কত সময় পর, তাহলে এখানে আমরা টি বের করতে পারবো 1/λ লন অফ এন নট বাই এন দিয়ে। তো ল্যামডা বের করার জন্য তোমাকে অর্ধায়ু দেওয়া আছে, তাহলে অর্ধায়ু আমরা লিখতে পারি এখানে 0.693 ডিভাইডেড বাই টি হাফ হচ্ছে যে 2.7 লন অফ 10⁹ ডিভাইডেড বাই 7 × 10⁸। তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের টি চলে আসবে। তাহলে দেখো টিটা আসবে তোমার কাছে কত, এখানে 1.3894 ডে। এটা হচ্ছে আমাদের আনসার এখানে, কেমন হোপফুল আমরা অঙ্কটা সব এখানে বুঝতে পারছি, সলিউশন করলাম এখানে আমরা, আশা করি আমরা অঙ্কটা সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে নেক্সটে যে আসো, এটা আমরা তোলা কাট করে আনি, ভাইগুলো পারবা তোমরা, কেমন কাট করে আনলাম, আমি তোমাকে ধরাই দিয়ে আসলাম করে একটু করে। দেখো এখানে কী বলছে, 1 গ্রাম রেডিয়াম, তার মানে এখানে এম নট দেওয়া আছে, এম নট হচ্ছে তোমার 1 গ্রাম, 5 বছর বিকিরণের ফলে এতটুকু কমে যায়, এতটুকু কমে গেছে, তাহলে এখন এম কত আছে বলো তো, 1 - 2.1 × 10⁻³ কারণ এটা মানে কি, এটা মানে হচ্ছে অভগ্নটা, তাহলে এতটুকু কমে গেছে, তাহলে আর আছে কতটুকু এখনও, 1 - এত গ্রাম হবে, কেমন এম মানে হচ্ছে এত গ্রাম, এটা তো বের করতে পারবা। 5 বছরে কিন্তু হয়েছে কাজটা, তাহলে টি হচ্ছে এখানে 5 ইয়ার। অর্ধায়ু বের করতে বলছে, তাহলে এটার জন্য তোমার ল্যামডা লাগবে আগে। ল্যামডা কীভাবে বাবা, 1/t লন অফ এম নট বাই এম বসাই দিবা। তো টি এর জায়গায় তুমি এখানে 5 বসাবা, লন এম নট হচ্ছে 1 আর এম এর জায়গায় বসাবা 1 - 2.1 × 10⁻³ বসাবা। তাহলে এখান থেকে হচ্ছে যে কী পেয়ে যাবা, ল্যামডা পেয়ে যাবা। আর এখান থেকে হচ্ছে যে টি হাফ বের করে ফেলতে পারবা 0.693 ডিভাইডেড হচ্ছে যে ল্যামডা করে। তাহলে এখান থেকে তুমি কী পেয়ে যাবা বলো তো, তখন টি হাফটা তোমার এখানে চলে আসবে। তো এটা কোন এককে আসবে, ইয়ার এককে আসবে, যেহেতু এটা বছর এককে আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের এটা আনসার হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন ছিল। তাহলে হোপফুলি তোমরা অঙ্কটা সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। তাহলে এই অঙ্কটা দেখাতে পারা যাবে কি না, একটি বস্তুতে এতটুকু পরমাণু আছে, তাহলে হচ্ছে এন নট, অর্ধায়ু হচ্ছে এত, তাহলে হচ্ছে টি হাফ, 5000 দিন পর কতটুকু অবশিষ্ট থাকবে। তাহলে এখানে তোমার কাছে এই দেখাইতে হবে এন ইকুয়াল টু কত % অফ এন নট হবে সেটা দেখাইতে হবে। খুব সোজা, কেমনে দেখো, এন ইকুয়াল টু তাহলে কত হবে, এন নট ই ইনভার্স অফ ল্যামডা × টি। তাহলে এখানে এন নট হবে, তারপর তোমার এখানে দেখো এখানে কত হবে, ই ইনভার্স অফ ল্যামডা কত, এখানে ল্যামডা বের করতে পারবা 0.693 ডিভাইডেড বাই কত, এখানে টি হাফ। তাহলে টি হাফটা কত, টি হাফ হচ্ছে তোমার 2000 আর ইন্টু, তাহলে এখানে হবে 5000 ওই যে সময়টা। তাহলে এখানে কত চলে আসবে দেখো তো, এটা এখানে যদি হিসাব করো এটা তুমি, তাহলে এখানে তো চলে আসবে তোমার হচ্ছে এন নট × 0.17684। তাহলে আমি এটাকে পার্সেন্টেজ লিখতে পারি 17.684
পার্সেন্টেজ অফ n নট। তাহলে এরপর তুমি তো বাকিটুকু লিখতে পারবা যে এতদিন পর এত ভগ্নাংশ অবশ্যই থাকবে, কেমন? তাহলে আমরা এখানে লিখতে পারবো, সুতরাং তোমার হচ্ছে 5000 দিন পর 5000 দিন পর 17.684% অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে? হোপফুলি আমরা অঙ্কটা সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। নেক্সট আমরা চলো এটাকে আগের পৃষ্ঠা নিয়ে আসি, কাট করলাম আর নিয়ে আসো এখানে আমরা। দেখো এখানে আমাকে বলতেছে ল্যাড একটা যোগ তোমাকে দেওয়া আছে, তার এটা কিন্তু আমাকে এখানে এটা আণবিক ভর হচ্ছে যে আমাদের 214, বড় হাতের ভরটা 214। সলিউশন করতেছে আমরা এখানে, একটা অর্ধেকও দেওয়া আছে, টি হাফ তোমাকে দেওয়া আছে। এরপর বলছে কী পরিমাণ ভর থেকে 1 কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। তাহলে এখানে এম নট কত হইলে, এম নটটা জিজ্ঞেস করছে তোমাকে এখানে 1 কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। 1 কুড়ি এখন 1 কুড়ি মানে কত বলো তো? এখানে ওই যে 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড, তার মানে এখানে dn/dt তোমাকে দেওয়া আছে। আর বলছে এখানে এম নট এগুলো কত হইলে এটা পাবা আর কি, তুমি সেটা জিজ্ঞেস করছো তোমাকে, কেমন? দেখো তুমি তো জানো যে dn/dt গুলো কত হয়ে থাকে, আমরা জানি সবাই dn/dt যেটা আছে এটা হয়ে থাকে তোমার মাইনাস ল্যামডা ইন্টু n নট। তার আমরা জানি আবার m/m হয়ে থাকে n নট বাই na। তাহলে এখানে n নট মানে কত হয়ে থাকে মাইনাস ল্যামডা ইন্টু ওই যে তোমার এখানে m নট হবে আসলে। তাহলে n নটের জায়গায় লিখতে পারি m নট ডিভাইডেড বাই হচ্ছে m ইন্টু হচ্ছে na। তো এখানে তো সব এটা তাহলে আমরা মাইনাস বসাবো, যেহেতু এখানে পজিটিভ বানাইতে হবে। তাহলে আমরা এখানে বসাবো ক্ষয় পাচ্ছে যে মাইনাস 3.7 × 10⁻10 ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা কত এখানে, ল্যামডা হচ্ছে 0.693, টাইম হচ্ছে এখানে 26.8 ইজ ইকুয়াল টু এম নট আমি বের করবো, ঠিক আছে? এখানে একটা কাহিনী আছে, এটা কিন্তু সেকেন্ডে প্রকাশ করা, এটা কিন্তু কিসে প্রকাশ করা, এটা কিন্তু সেকেন্ডে প্রকাশ করা। তাহলে যেহেতু এটা সেকেন্ডে প্রকাশ করা, তাহলে আমাদের কাছে যখন আমি ল্যামডা বের করবো তখন কিন্তু অবশ্যই আমার কোথায় নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। তাহলে কিন্তু আমার যেটা করতে হবে এখানে তাহলে এই যে মিনিটটাকে তাহলে সেকেন্ডে কীভাবে নিব, এই জাস্ট একটা সাইড দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে m নট বাই m কত, এখানে 214, na হচ্ছে 6.022 10⁻23। এখান থেকে আমরা m নট পেয়ে যাবো ক্যালকুলেশন করলে। m নট আসবে তোমার 3.05 × 10⁻⁴ কত বলো তো, এটা 8 তো গ্রাম। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, ঠিক আছে? ফুল আমরা অঙ্ক সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই আসো আমরা এখানে 60% ক্ষয় হতে কত সময় লাগবে, এটা আমরা করে দিব না, এটা পারবা তোমরা, কেমন? এটা তোমাদের বাড়ি কাজ থাকবে। তারপর চলো নেক্সটে যাই আসো আমরা, তাহলে চলো আগের পৃষ্ঠা নিয়ে আসি, কাট করলাম আসো। এখানে বলছে কি তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ও দেওয়া আছে, ভালো কথা। কত বছর পর টি কত হইলে জিজ্ঞেস করছে ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে, তেজস্ক্রিয়তা ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে। তাহলে এটা হচ্ছে n থাকবে, n হচ্ছে আমার 1/10 থাকবে, কেমন? তাহলে তো খুব সোজা জিনিস তোমার এখানে। তাহলে কী হবে বলো তো এখানে, আর গড়াইও জিজ্ঞেস করছে, এখানে টাও জিজ্ঞেস করছে। তাহলে চলো সলিউশন আমরা করে দিই, এখানে আসো। তো আমরা টি মানে কত পাবো, 1/λ ln অফ n নট বাই n। তাহলে 1/λ কত এখানে 0.693 এখানে বসে, তাহলে টি হাফটা উপরে বসতো, তাহলে এখানে 1000 উপরে বসতো ln অফ n নট বাই n। তাহলে n নট এখানে থাকবে, n মানে হচ্ছে 1/10 অফ 1/10 অফ n নট। তাহলে এখান থেকে তুমি ইজিলি টি পেয়ে যাবা। টিটা আসবে তোমার কাছে এখানে 33.22.6336 ইয়ার, এটা আসছে আমার কাছে টি। তারপর আমাকে বলছে গড়ায়ু কত হবে, তাহলে আমাদের গড়ায়ুটা বের করতে হবে। তাহলে টাউটা কত হবে, টাউটা হবে তোমার কাছে হচ্ছে 1/λ, ঠিক আছে? তাহলে আমাকে ল্যামডাটা বের করতে হবে এখানে। তাহলে ল্যামডা কত আছে এখানে, ল্যামডা আছে তোমার 0.693 ডিভাইডেড হচ্ছে অর্ধেক 1000। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখানে টাউটা পেয়ে যাবো। টাউটা কত আসবে এখানে, টাউটা তোমরা তারা নিজে ক্যালকুলেশন করে ফেলিও, টাউটা আমি করে দিচ্ছি না, টাউটা হচ্ছে আমরা এখানে বের করে ফেলবো। আমার কাছে এখানে আনসার, কেমন? হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে নেক্সটে চলে যাওয়া আমরা এখানে নেক্সট আলোচনা করবো করা হচ্ছে আমাদের এখানে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট নিয়ে, কেমন? এই জিনিসটা কি, এখানে হচ্ছে বেসিক্যালি যে কাহিনিটা হয় তোমার, যে আমাদের নিউক্লিয়াসটা আমরা কি জানি, আমাদের নিউক্লিয়াসটা আমরা জানি হচ্ছে প্রোটন এবং নিউট্রন নিয়ে তৈরি করা। তাহলে নিউক্লিয়াসের ভর কার ভরের সমান হওয়া উচিত, এই যে প্রত্যেকটা প্রোটনের টোটাল ভর এবং নিউট্রনের টোটাল ভরের সমান হওয়া উচিত। মানে আমাদের যে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে যে প্রোটন এবং নিউট্রন দিয়ে, তার আমাদের নিউক্লিয়াসের ভরটা সমান হওয়া উচিত কার বলতো, প্রোটন এবং নিউট্রনের ভরের সমান হওয়া উচিত।
বাট কাহিনি যেটা হয় দেখা যায় যে এদের ভরের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, মানে নিউক্লিয়াসের ভরটা আর তোমার যে প্রোটন এবং নিউট্রনের যে টোটাল ভরটা তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়। কেমন? তো এই যে ডিফারেন্সটা থাকে সেটাকে আমরা বলে থাকি ভর ত্রুটি। কেমন? তার এখানে হচ্ছে তোমার এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে ফার্স্টে যে তোমার এখানে কী হচ্ছে, একটা ধরো নিউক্লিয়াসকে আমরা নিছি, নিউক্লিয়াসের ভরটাকে আমরা এম নিউক্লিয়াস বলতেছি। তো এখানে প্রোটন আছে, নিউট্রন আছে। এখন এই প্রোটনগুলো কিন্তু পরস্পরকে কী করে, এখানে বিকর্ষণ করে না। তো এই বিকর্ষণকে মানে এরা তো বিকর্ষণ করলে তো এই নিউক্লিয়াস স্থায়ী থাকার কথা না, বা নিউক্লিয়াস স্থায়ী থাকে। কীভাবে স্থায়ী থাকে? কারণ এই বিকর্ষণের বিরুদ্ধে তোমাকে একটা শক্তি প্রদান করতে হয়। আর আমরা যখন শক্তি বা একটা বল প্রদান করি, আমরা সবাই কিন্তু জানি E = mc²। তাহলে আমি শক্তি প্রদান করি, তার সাথে সাথে কিন্তু কিছু কিন্তু ভরও হারায় যায়। তো এখানে কিন্তু একটা ভরের ডিফারেন্স দেখা যায়। কেমন? তো এখানে জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেওয়া আছে, এগুলো তোমাদের পড়ার দরকার নাই, জাস্ট আমরা তোমাকে এখানে আলোচনার জন্য দেখানো। তোমার কী পড়তে হবে দেখাই দিয়ে আসো। তোমার পড়তে হবে ভর ত্রুটি কাকে বলে। দেখো, কোনো নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানসমূহের মুক্ত অবস্থার ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম থাকে। দ্যাট মিনস তোমার যদি নিউক্লিয়াসের ভরটা তুমি বের করো, আর যদি কী করতা, নিউক্লিয়াসের ভিতরে যে সকল প্রোটন আছে সবগুলোকে তুমি যদি বের করে ফেলতা, বের করে যদি তাদের ভর বের করো, আবার সেমভাবে নিউট্রনগুলো সবগুলোকে যদি বের করে তাদের ইন্ডিভিজুয়াল ভর বের করো, দুটাকে যদি যোগ করো, দেখবা যে সেগুলা নিউক্লিয়াসের ভর থেকে বেশি আসতেছে। তাহলে কোনো নিউক্লিয়াসের ভরটা এর গঠনকারী উপাদানসমূহের মুক্ত অবস্থার ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম থাকে, তাহলে নিউক্লিয়াসের ভরটা কম থাকে। এই পার্থক্যকে আমরা ভর ত্রুটি বলি। কেমন? আচ্ছা, তো এখানে তোমার দেখা গেছে ধরো আমরা লালগুলোকে এখানে প্রোটন বলতেছি আর হলুদগুলোকে আমরা নিউট্রন বলতেছি, তাহলে টোটাল প্রোটনের ভর কয়টা হবে? চারটা প্রোটন আছে, তাহলে 4 × mp হবে। তার টোটাল নিউট্রনের ভর কত হবে? 5 × mn হবে। তাহলে এদের টোটাল ভর কত হবে? 4 × mp + 5 × mn। দেখা গেছে এদের ইন্ডিভিজুয়াল যে ভরগুলো সেটা নিউক্লিয়াসের ভর থেকে বেশি। আদতে নিউক্লিয়াসগুলো তাদের দিয়ে গঠিত, তারপর এদের ভর বেশি। কেন নিউক্লিয়াসের ভর কম কেন? কারণ নিউক্লিয়াসটাকে স্থায়িত্ব রাখার জন্য এখানে এদের বিকর্ষণের বিরুদ্ধে একটা কাজ করতে হচ্ছে বা একটা শক্তি প্রদান করতে হচ্ছে। সেই শক্তির কারণে নিউক্লিয়াসটা কিছু ভর হারাই ফেলতেছে, শক্তিরূপে কিছু ভর এখানে বেড়ে যাচ্ছে, যার কারণে তোমার এখানে নিউক্লিয়াসের ভরটা কমে যায়। এখানে ভরগুলির কারণ দেখানো হয়েছে, নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনসমূহ একে অপরকে কী করে? বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে নিউক্লিয় বল, যা নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করে। এই নিউক্লিয় বলের কারণে মূলত বন্ধন সৃষ্টি হয়, আর বন্ধন সৃষ্টি হওয়ার সময় নিউক্লিয়াস হতে কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়। আমরা জানি বন্ধন শক্তি এবং ভর কিন্তু সমতুল্য, কারণ কেন বলতো, ওই যে E = কত হয়? mc² হয়ে থাকে। ঠিক আছে? তার মানে এখানে শক্তি এবং আমাদের ভরটা কিন্তু সমতুল্য। তাহলে ফলে যেহেতু শক্তি হারাই ফেলতেছে, তাহলে কিন্তু নিউক্লিয়াসটা কিন্তু ভরও হারাই ফেলে। তাহলে চলো নেক্সটে যাই। এখানে আসলে তোমার এখানে প্রমাণ দেখানো হয়েছে, এত তোমার এখানে প্রমাণ তো লাগবে না, আমরা ভর ত্রুটির সূত্র মনে রাখবো, জাস্ট আমরা শুধুমাত্র লাল বক্স করে ওগুলো মনে রাখবো। কেমন? আমার প্রমাণ দেখা লাগবে না। যে ভর ত্রুটির সূত্র কত হয়ে থাকে? P × mp, মানে প্রোটনের সংখ্যা ইন্টু প্রোটনের ভর, n × mn, নিউট্রনের সংখ্যা নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। এটা হচ্ছে আমাদের ভর ত্রুটি। আর এটা হচ্ছে বন্ড এনার্জি, সেটা হয় ভর ত্রুটি × c²। আর এটা হচ্ছে গড় বন্ধন শক্তি, সেটা হচ্ছে বন্ড এনার্জিকে আমরা এ দিয়ে ভাগ করে দিই। মানে কি? ওই যে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কেমন? আচ্ছা, আর এখানে মেডিকেলের জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, এটা তোমার পড়লেও পড়তে পারো, না পড়লেও নাই। তাহলে চলো নেক্সটে যাই। আসলে আমরা একটা ম্যাথ করে দিয়ে আসি। এখানে আমাকে বলতেছে কি যে 737 লিথিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি ও বন্ধন শক্তি নির্ণয় করো। এখানে প্রত্যেকের ভর আসলে তোমাকে দেওয়া আছে। কেমন? তাহলে চলো করে দিয়ে আসো, আমরা এখানে সলিউশন করে আসো। আমরা এখানে ফার্স্ট আগে সলিউশন লিখলাম। তাহলে দেখো এখানে আছে 37 লিথিয়াম। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি না যে এটার প্রোটন সংখ্যা তাহলে কত? প্রোটন সংখ্যা হচ্ছে 3। তারপরে তোমার এখানে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে এখানে 7। নিউট্রন সংখ্যা হবে এখানে, তাহলে 7 থেকে তাহলে 3 বাদ দিব, তাহলে থাকবে তোমার কাছে 4। তাহলে এখানে ফার্স্টে বলছে আমাকে ভর ত্রুটি বের করতে বলছে, রাইট? তো ভর ত্রুটি ডেল্টা m করে কত হবে এখানে? তাহলে ওই যে P × হবে mp প্লাস n × হবে তোমার কাছে হচ্ছে mn, আর মাইনাস এখানে হবে m নিউক্লিয়াস, m অফ নিউক্লিয়াস। তাহলে এখানে দেখো কত আসবে? তাহলে এখানে হচ্ছে P মানে কত? P মানে তোমার 3, mp মানে কত দেওয়া? এখানে দেখো তো mp আমার এখানে তাহলে প্রোটনের ভর দেওয়া হচ্ছে যে 1.0007277। কেমন? এটা হচ্ছে আমার mp দেওয়া আছে, প্লাস এখানে তাহলে n কত? এখানে n হচ্ছে তোমার কাছে 4, আর mn কত এখানে বলো তো? আমার হচ্ছে নিউটনের ভর হচ্ছে দেওয়া আছে এখানে 1.008665। তাহলে এরপরে মাইনাস m নিউক্লিয়াসের ভর কত এখানে? 7.0106005। যদি ক্যালকুলেশন করি দেখা যাবে এখানে ডেল্টা m আসছে 0.040486 অ্যাটমিক মাস ইউনিট। এটা তাহলে কি আসছে? আমার ডেল্টা m চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমার ভর ত্রুটির আনসার। এখন আমাকে বের করতে বলছে এখানে বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি হচ্ছে বন্ড এনার্জি, তাহলে এটা হবে ডেল্টা m × c²। এটা তো জুল একক করি, তাই অ্যাটমিক মাস ইউনিটকে আমার কেজিতে নিতে হবে। তাহলে ডেল্টা m হচ্ছে 0.040486।
অ্যাটমিক মাস ইউনিটকে কেজিতে নেওয়ার অপশন হচ্ছে আমাদের এইটা। তাহলে আমাদের এখানে জাস্ট 1.66 ইন্টু 10⁻27 করা লাগবে। আর এখানে হচ্ছে সি হচ্ছে কত, দাঁড়াও, 27 করা লাগবে। আর সি হচ্ছে কত, 3 ইন্টু 10⁸, এটা স্কোয়ার হবে। তাহলে এখানে বন্ড এনার্জি কত আসবে, তাহলে এখানে এটা আসবে তোমার হচ্ছে যে 6 পয়েন্ট তোমার হচ্ছে কত 0.0486 10⁻12 জুল আসছে। অনেক সময় বন্ড এনার্জিকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে বলে। তো 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হয়ে থাকে 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে আমি জুল থেকে ইলেকট্রন ভোল্টে কীভাবে যাবো, ওই যে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে দেখা যাবে এখানে আমার কাছে বন্ড এনার্জি চলে আসছে 3.78 ইন্টু 10⁻7 ইলেকট্রন ভোল্ট। এটাকে লিখতে পারবো আমরা 37.8 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমার কাছে আনসার এখানে। ঠিক আছে, হোপফুলি জিনিসটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। আমরা এখানে নেক্সটে বলতেছে একটি হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি নির্ণয় করো কণাপতি। কণাপতি মানে যে অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ বন্ড এনার্জি বের করতে বলছে। তার মানে তোমাকে হচ্ছে এখানে কী বের করতে বলছে, এখানে আমাকে বের করতে বলছে এখানে ওই যে সলিউশন আমরা করি, আমাকে অ্যাভারেজ বন্ড এনার্জি বের করতে বলছে। আচ্ছা, তাহলে তার জন্য কিন্তু আমার আগে বন্ড এনার্জি লাগবে, দেন হচ্ছে আমার দিয়ে ভাগ করতে হবে। কেমন, আমার কী দেওয়া আছে এখানে 2,4 হিলিয়াম দেওয়া আছে। তাহলে এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 2টা, নিউট্রন সংখ্যা হচ্ছে 2টা, এখানে এ হচ্ছে তোমার কাছে এখানে 4। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখানে ডেল্টা এম বের করতে চাই, সেটা আসবে পি ইন্টু এম পি প্লাস এন ইন্টু হচ্ছে এম এন মাইনাস হচ্ছে এখানে কত বলো তো, এখানে এম অফ নিউক্লিয়াস। তাহলে কত আসবে এটা, এটা আসবে তোমার পি মান হচ্ছে এখানে 2, এম পি মানে কত, এখানে প্রোটনের ভর হচ্ছে যে 1.00728 প্লাস এন হচ্ছে কত, এখানে এন হচ্ছে তোমার কাছে এখানে 2, এম এন হচ্ছে তোমার কাছে কত, এখানে 1.00876। এখান থেকে তাহলে নিউক্লিয়াসটা বাদ যাবে 4.00276। তাহলে তোমার কাছে এখানে ডেল্টা এম এখানে কত আসবে, ডেল্টা এম আসবে তোমার কাছে হচ্ছে এখানে, আমরা যদি ইয়াতে যাই অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করি, তাহলে কত আসবে দেখো 2 ইন্টু 1.00728 প্লাস 2 ইন্টু 1.00876 মাইনাস 4.00276। তার এটা আসছে তোমার কাছে 0.02932 অ্যাটমিক মাস ইউনিট। এটাকে তাহলে আমরা 1.66 আর কী করবো, এখানে আমরা 1.6 10⁻27 দিয়ে গুণ করবো। তাহলে চলে আসবে এখানে 4.867 ইন্টু 10⁻29 কেজি। ডেল্টা এম চলে আসছে এখানে। তাহলে বন্ড এনার্জি কত হবে, ডেল্টা এম সি স্কোয়ার। এখানে হচ্ছে 4.867 10⁻29, সি মানে হচ্ছে যে 3 ইন্টু 10⁸8 এটার স্কোয়ার। তাহলে এখানে আসবে তোমার হচ্ছে যে 4.38 10⁻12 জুল। তারপরে তোমার হচ্ছে যদি অ্যাভারেজ যদি বন্ড এনার্জি বের করতে চাও, তাহলে বন্ড এনার্জিকে তোমার কী করা লাগবে, এখানে এ দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। তাহলে 4.38 ইন্টু 10⁻12, এ মানে এখানে কত, এ মানে তোমার এখানে হচ্ছে 4 দিয়ে ভাগ করে দিলে পাবো 1.095 10⁻12 জুল। আর তুমি যদি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাও আর মেগা ইলেকট্রন ভোল্টে নাও, তাহলে আসবে 6.844 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা দেখাচ্ছি না আমি, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, হোপফুলি জিনিসটা আমরা সবাই আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সট হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে। তো নিউক্লিয়ার বিক্রিয়া কে আবিষ্কার করছে, বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি সর্বপ্রথম উচ্চ গতিসম্পন্ন আলফা কণাকে দিয়ে নাইট্রোজেনের নিউক্লিয়াসকে ভাঙতে সমর্থ হয়েছিলেন। নিউক্লিয় বিক্রিয়া জিনিসটা কি, কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটায় যে নতুন মৌলে রূপান্তর করি আমরা, সেই বিক্রিয়াকে আমরা নিউক্লিয় বিক্রিয়া বলি। এটা একটু তোমরা নিজেরা পড়ে নিও যে নিউক্লিয় বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য। নেক্সটে যাই, চেইন বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়াগুলো কিন্তু নর্মালি চেইন বিক্রিয়া হয়ে থাকে। ইহা হলো এমন একটা প্রক্রিয়া যা একবার শুরু হলে তাকে চালানোর জন্য পুনরায় বাহির হতে কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না। চেইন বিক্রিয়া শুরু হয় কিভাবে, অতি উচ্চ গতিসম্পন্ন কোনো কণা যেমন নিউট্রন দ্বারা আমরা কোনো পরমাণুকে আঘাত করলে সেখানে চেইন বিক্রিয়া শুরু হবে। অতি উচ্চ তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে চেইন বিক্রিয়া শুরু করা যায়। চেইন বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে আমরা সবাই জানি, আমাদের হচ্ছে যে মিথেনের যেটা আছে, মিথেনের ক্লোরিনেশন বা অ্যালকেনের ক্লোরিনেশন, এগুলো হচ্ছে চেইন বিক্রিয়া। চেইন বিক্রিয়ার ব্যবহার আমরা কোথায় কোথায় ইউজ করি, পারমাণবিক বোমাতরিতে ইউজ করে থাকি। তারপর তোমার হচ্ছে যে ভাই নিউক্লিয়ার চুল্লিতে ইউজ করে থাকি। পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ প্রদান আমরা ইউজ করে থাকি। চলো নেক্সটে যাই, চেইন বিক্রিয়ার বৈশিষ্ট্য। এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, আবার এটার উপরে তাপ, চাপ, ঘনমাত্রা নিয়ামকের কোনো প্রভাবক নেই। একবার শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। অল্প সময়ে অধিক সময় উৎপন্ন হয়।
এখানে কি হয়, একটা থেকে দুইটা হয়, দুটা থেকে আবার দুইটা হয়, আবার দুইটা হয়, মানে দুটা থেকে চারটা হয়, চারটা থেকে 16টা হয়, এভাবে চলতে থাকে। নিউক্লিয় বিক্রিয়াগুলো দুই প্রকার হয়ে থাকে, ফিউশন এবং ফিউশন। ফিউশন কী জিনিস, বড় কণা থেকে ছোটো কণা কনভার্ট হয়, আর ফিউশন কী জিনিস, ছোটো কণাগুলো জোড়া লেগে লেগে বড় কণা কনভার্ট হয়। যেমন এখানে দেখো বড় থেকে ছোটো কনভার্ট হচ্ছে, এগুলো কিন্তু পরস্পর ছোটো হবে বাট কণার সংখ্যা বেশি হবে। নিউক্লিয় ফিউশন জিনিসটা কি, নিউক্লিয় ফিউশন হচ্ছে যে প্রক্রিয়ায় তোমার কী হয় বলো তো, এখানে যে তোমার হচ্ছে যে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে গিয়ে তোমার প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে, তাকে আমরা নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলি। তাহলে ফিউশন বিক্রিয়া দিয়ে কিন্তু একটা ভেঙে দুটো কনভার্ট হয়। কেমন, এটা একটা উদাহরণ দিতে পারি কীরকম একটা, এটা উদাহরণ দিয়ে তোমাকে আসো, এটা একটা উদাহরণ দিতে পারে 92 235 ইউরেনিয়াম প্লাস। আমি যদি এর সাথে যদি উচ্চ গতি সম্পন্ন কাকে আঘাত করি, বিটা কণাকে দিয়ে আঘাত করি, তাহলে 0 নিউট্রন দিয়ে আঘাত করি, আসো 0.1 নিউট্রন। তাহলে এখানে আমরা পাবো তোমার হচ্ছে যে 56 141 বেরিয়াম পাবো, প্লাস 36 92 ক্রিপ্টন পাবো, আবার 3টা নিউট্রন উৎপন্ন হবে, প্লাস এখান থেকে হিউজ লেভেলে তুমি শক্তি পাবা। এবং কত শক্তি পাবা বলো তো, দেখা গেছে একটা নিউক্লিয় বিক্রিয়া থেকে নর্মালি 200 মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত শক্তি পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সটে যাই আমরা, আসো। এটা এখানে লিখছে একটি ইউরেনিয়ামকে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া ভাঙা হলে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার অপর নাম হলো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, কারণ একটা থেকে দুইটা হচ্ছে, দুইটা থেকে চারটা হচ্ছে এরকম। ইউরেনিয়াম থেকে ছোটো ছোটো 90 রকমের ভিন্ন ভিন্ন নিউক্লিয়াসের কনফিগারেশন পাওয়া যায়। যেমন দেখো একটা থেকে দুইটা পাওয়া গেছে না, এগুলোকে যখন আমরা ভাঙবা আরও চারটা পাওয়া যাবে, এরকম করে করে টোটাল 90 রকমের প্রায় কনফিগারেশন পাওয়া যায়, 90 রকমের। কেমন, বিক্রিয়া করার শর্তটা কি, উচ্চ গতিসম্পন্ন নিউট্রন বা ভারী নিউক্লিয়াস দিয়ে আঘাত করতে হবে। কোথায় ইউজ করি, পারমাণবিক বোমা তৈরিতে, পারমাণবিক চুল্লিতে। নিউক্লিয় ফিউশন কী জিনিস, ফিউশন মানে হচ্ছে যে একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে। যেমন এখানে হচ্ছে যে কী ডিউটেরন দেখানো আছে, এখানে ট্রিটিয়াম দেখানো আছে, যুক্ত হয়ে কিন্তু হিলিয়াম গঠন করে। কেমন, আর এখানে শক্তি উৎপাদনের শক্তিটা কিন্তু কম হয়, 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। আর হাইড্রোজেন বোমা তৈরিতে আমরা এটাকে করে থাকি, সূর্যের সমস্ত শক্তি কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি হয়। আর বিক্রিয়া করার শর্ত হচ্ছে এখানে উচ্চ তাপমাত্রা থাকতে হবে। তাহলে আমাদের এই লেকচারটা এতটুকুই থাক। আমরা আগামী লেকচার হচ্ছে যে এটার পারমাণবিক বিক্রিয়ার আমরা নিউক্লিয় বিক্রিয়া আমরা ম্যাথ করে দেবো এবং আমরা MCQ সলভ করবো। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।